একটু সুশৃঙ্খল, কারো যদি কোনো কোশ্চেন থাকে প্রেজেন্টেশন সম্পর্কে সেটা একটু সুশৃঙ্খলভাবে জানানোর জন্য। যেমন এখানে একটা হাত তোলার ব্যাপার আছে, তো এইভাবেও দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, অথবা চ্যাট উইন্ডো আছে, তো চ্যাট উইন্ডোতেও মেসেজ দিতে পারেন। তো আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, আমার স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করতে খুব বেশি সময় লাগবে না, আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেওয়ার চেষ্টা করব। তো মূলত বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার, এটা তো একটা অনেক বড় কনসেপ্ট। তো আমাদের আজকের প্রেজেন্টেশনের বক্তব্য থাকবে হচ্ছে এই বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের যে এর ব্যাকগ্রাউন্ডে যে কনসেপ্টগুলো আছে, মূলত ওই ব্যাকগ্রাউন্ড কনসেপ্টের উপরে আমাদের প্রেজেন্টেশনটা থাকবে। তো এই ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট, এটাকে আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলে। আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু কনফার্মেশন দিলেন আমি প্রেজেন্টেশনের সামনে আগাচ্ছি। তো বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার, এটার পিছনের বা এটা ব্যাকগ্রাউন্ডের একটা কনসেপ্ট হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার। তো এন্টারপ্রাইজ আর্কিটেকচার এবং এর আশেপাশের বা এই সম্পর্কিত টার্মস, আমরা যদি টার্মিনোলজি বা কনসেপ্টগুলো আমরা যদি বুঝতে পারি, তাহলে বিএনডিএ সম্পর্কে বোঝাটা আমাদের জন্য সহজ হবে। এবং বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে বিএনডিএ বাস্তবায়নের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে, তো সেই জিনিসটাও আসলে ইফেক্টিভ হবে, যে আসলে কিভাবে বাস্তবায়ন করতে হবে বা আসলে কি করতে হবে সেটা আমাদের জন্য বোঝা সহজ হবে। তো আমার প্রেজেন্টেশনের এজেন্ডাতে চলে যাচ্ছি আমি। তো প্রথমে আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এন্টারপ্রাইজ আর্কিটেকচারের সাথে বেশ কিছু এখানে ফ্রেমওয়ার্ক আছে, তো এই ফ্রেমওয়ার্কগুলো সম্পর্কে আমরা অল্প বিস্তর বা কিছুটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এন্টারপ্রাইজ আর্কিটেকচার কিছু কিছু জিনিসকে ফোকাস করে, যেটাকে এখানে ডোমেইন বলা হচ্ছে। তো সেই ডোমেইনগুলো সম্পর্কে আমরা একটু দেখব বা জানার চেষ্টা করব। কেন এন্টারপ্রাইজ আর্কিটেকচার দরকার, তো সেই বিষয়ে আমাদের কিছু বক্তব্য এখানে থাকবে, আলোচনা থাকবে। এখানে একটা গভর্নেন্স মেকানিজম কাজ করে, তো সেই এন্টারপ্রাইজ আর্কিটেকচারের গভর্নেন্স মেকানিজমটা নিয়েও আমরা আলোচনা করব। এন্টারপ্রাইজ আর্কিটেকচারের বেনিফিটগুলো কি কি সেগুলো একটু আমরা দেখব, এবং এখানে কিছু চ্যালেঞ্জ আছে, তো সেই চ্যালেঞ্জগুলো আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দুইটা টার্ম, এন্টারপ্রাইজ এবং আর্কিটেকচার। তো প্রথমে আমরা এন্টারপ্রাইজ টার্মটার একটু ব্যাখ্যা দিচ্ছি। তো সাধারণত এন্টারপ্রাইজ বলতে যে কোনো অর্গানাইজেশনকে ইন্ডিকেট করে বা বোঝায়। এটা একটা বড় অর্গানাইজেশন হতে পারে, একটা ছোট অর্গানাইজেশন হতে পারে, এটা কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান হতে পারে, কোনো নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান হতে পারে। অর্থাৎ এন্টারপ্রাইজ বলতে আমরা যে কোনো ধরনের অর্গানাইজেশনকে, ছোট বা বড় বা মিড সাইজ, সরকারি বা বেসরকারি, আমরা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সংস্থাকে আমরা বোঝাচ্ছি এন্টারপ্রাইজ বলতে। তো এন্টারপ্রাইজের একটা এক্সটেন্ডেড রূপ অনেক সময় থাকে, এক্সটেন্ডেড এন্টারপ্রাইজ। তো আসলে এই জিনিসটা আসলে কখন আমরা চিন্তা করব, অর্থাৎ কোনো একটা অফিস বা কোনো একটা সংস্থা, তার কিছু কিন্তু ইউজার কমিউনিটি থাকে বা তার কিছু স্টেক হোল্ডার থাকে, যেমন তার কিছু পার্টনার থাকতে পারে, কিছু সাপ্লায়ার থাকতে পারে, তার যে ইউজার কমিউনিটি। তো যদি এদেরকেও আমরা চিন্তা করি, অর্থাৎ কোনো একটা সংস্থা বা কোনো একটা কি বলবো একটা এজেন্সি, তো তার যারা সাপ্লায়ার আছে, পার্টনার আছে, ইউজার কমিউনিটি আছে, আমরা যদি এদেরকেও একসাথে চিন্তা করি তখন এটাকে একটা এক্সটেন্ডেড এন্টারপ্রাইজ বলে। আর আমরা যদি কোনো একটা সরকার ব্যবস্থা নিয়ে চিন্তা করি, তো সাধারণত একটা সরকার ব্যবস্থায় কি থাকে, একটা সরকার ব্যবস্থায় আসলে দেখা যায় যে বিভিন্ন মন্ত্রণালয় থাকে, মন্ত্রণালয়গুলোর আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ডিরেক্টরেট থাকে, ডিভিশন থাকে, তার আন্ডারে বিভিন্ন সংস্থা থাকে বা কোম্পানি থাকতে পারে। তো সুতরাং এই হিসেবে চিন্তা করলে একটা সরকার ব্যবস্থা হচ্ছে একটা লার্জ এন্টারপ্রাইজ, বা অন্য কথায় বলা যায় এন্টারপ্রাইজ অফ এন্টারপ্রাইজেস। অর্থাৎ অনেকগুলো এন্টারপ্রাইজ নিয়ে একটা আমব্রেলা জাতীয় কিছু একটা, যে অনেকগুলো এন্টারপ্রাইজের সমন্বয়, তাদের একটা মাদার অর্গানাইজেশন বা এরকম একটা জিনিসকে। তো সুতরাং যে কোনো দেশের সরকার ব্যবস্থাকে আমরা যদি তুলনা করি তাহলে সেটাকে এন্টারপ্রাইজ অফ এন্টারপ্রাইজেস বলা যায়। এরপরে আমরা আর্কিটেকচার। তো আর্কিটেকচার এই কথাটা আমরা খুব কমনলি ব্যবহার করি। তো এখানে আসলে সেই কমন যে আমরা যেটা বুঝি সেই জিনিসটাও, সেই আর্কিটেকচারের সেই ডেফিনেশনটাই আসলে এখানে দেওয়া হয়েছে। তো আমরা একটু IEEE ডেফিনেশনটা এখানে একটু বলতেছি। তো IEEE অনুযায়ী আর্কিটেকচারের ডেফিনেশনটা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল অর্গানাইজেশন অফ এ সিস্টেম embodied in its components, their relationships to each other and the environment, and the principles governing its design and evolution. তো সুতরাং আর্কিটেকচারকে যদি আমরা নিজের ভাষায় বলতে যাই, তাহলে আর্কিটেকচার হচ্ছে একটা সিস্টেম বা কোনো একটা এন্টিটি, তার যে অন্তর্গত উপাদানগুলো আছে বা সাব কম্পোনেন্টগুলো আছে,
তারা কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত বা কিভাবে পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এর যে একটা ডেসক্রিপশন বা এর যে একটা বর্ণনা, সেটাকে আসলে আমরা আর্কিটেকচার বলতেছি। তো সুতরাং এন্টারপ্রাইজ এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচার এই দুইটা জিনিসকে আমরা বললাম। এখন আমরা যদি এন্টারপ্রাইজ আর্কিটেকচার এই দুটো টার্মকে যদি আমরা একসাথে করি, তো তখন আসলে মিনিংটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আমরা এখন তাহলে এন্টারপ্রাইজ আর্কিটেকচারে চলে যাচ্ছি, যে হোয়াট ইজ এন্টারপ্রাইজ আর্কিটেকচার। তো সুতরাং এন্টারপ্রাইজ আর্কিটেকচারকে আমরা যদি ডিফাইন করতে চাই, আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা সংস্থার একটা ব্লুপ্রিন্ট, যেটাকে আমরা আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট বলতে পারি। তো সেটা কি কাজে ব্যবহৃত হচ্ছে? সেটা হচ্ছে ওই অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট এবং গভর্নেন্সের জন্য। যখন ওই অর্গানাইজেশনটা খুব বড় আকারের ট্রান্সফরমেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে যাবে, তো সেই অবস্থার জন্য যে আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট, এটাকে আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলতেছি। তো আমি একটু শুরুতে বলে রাখি যে এটা একটা থিওরিটিক্যাল প্রেজেন্টেশন। তো সেই হিসেবে এই প্রেজেন্টেশনে বেশ কিছু নতুন টার্মস বা নতুন কিছু টার্মিনোলজির সাথে আমরা পরিচয় হব। তো শুরুতে একটু বোরিং লাগতে পারে, তো তারপরে আমি একটু রিকোয়েস্ট করবো যে ধৈর্য সহকারে শোনার জন্য, এবং আমরা যখন কোশ্চেন অ্যান্সার সেশনে যাব বা আমি যখন জিজ্ঞাসা করব, তো তখন বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবগুলো টার্ম আসলে একসাথে ব্যাখ্যা করা সম্ভব না, আমার এখানে অনেকগুলো স্লাইড আছে, তো এই জন্য বাই টার্নস বিভিন্ন স্লাইডে আমি দেখা যাবে বিভিন্ন কিছু ব্যাখ্যা করবো আর কি। তো সাধারণত এন্টারপ্রাইজ আর্কিটেকচার এর মধ্যে আমরা বিভিন্ন জিনিসকে মডেল করি, যেমন বিজনেস, ডেটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি। তো বিজনেস বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, ডেটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি, এগুলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাখ্যা করব। আমরা আপাতত খালি বলে রাখতেছি যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে আসলে আমরা বিভিন্ন জিনিসকে মডেল করি এবং তাদের মধ্যে একটা ম্যাপিং তৈরি করি। এন্টারপ্রাইজ আর্কিটেকচারকে আমরা যদি অন্যভাবে বলতে পারি, যে কোনো অর্গানাইজেশনের মধ্যে আমরা যারা লোকবল থাকে, এই লোকবলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যারা সাধারণত ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা কি বলবো যে ডিসিশন মেকিং এর সাথে যুক্ত বা সিনিয়র ম্যানেজমেন্ট, তাদেরকে আমরা বিজনেস পিপল হিসেবে বলতে পারি। আর ওই প্রতিষ্ঠানের অন্য শ্রেণীর লোকদেরকে, যারা তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বা আইটি নিয়ে কাজ করে বা ওই প্রতিষ্ঠানের আইটি বিষয়ক জিনিসকে ডিল করে, এদেরকে আমরা আইটি পিপল বলতে পারি। তো সুতরাং যে কোনো একটা প্রতিষ্ঠানের লোকবলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিজনেস পিপল, একটা হচ্ছে আইটি পিপল। তো আমরা বিজনেস পিপল কাদেরকে বলতেছি? যারা ওই প্রতিষ্ঠানের কি বলবো যে ডিসিশন মেকিং বা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা জনিত কার্যক্রমের সাথে জড়িত, বা যারা সিনিয়র ম্যানেজমেন্ট, তাদেরকে আমরা এখানে বিজনেস পিপল বলতেছি। এবং আইটি পিপল কাদেরকে বলতেছি? যারা ওই প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি বিষয় জিনিসগুলো দেখেন বা যারা তথ্য প্রযুক্তি বোঝেন এবং সেই জিনিসটা চর্চা করেন, তো তাদেরকে আমরা আইটি পিপল বলতেছি। তো এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা টার্গেট হচ্ছে বা একটা কাজ হচ্ছে বিজনেস এবং আইটি এদেরকে ইন্টিগ্রেট করা বা এদেরকে কাছাকাছি আনা বা এদের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি করা। তো এইটার কারণ কি? কারণ দেখা যায় যে কোনো অর্গানাইজেশনে বা যে কোনো প্রতিষ্ঠানে পদ্ধতিগতভাবে বা কাজের নেচার অনুযায়ী বিজনেস পিপুলরা যে জিনিসটা বোঝাইতে যাচ্ছে, দেখা যায় আইটি পিপুলরা সেটা অনেক সময় বুঝতে পারে না। আবার আইটি পিপুলরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে বা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করে, বিজনেস পিপুলরা দেখা যায় সেটা বুঝে না। এটা একটা কমন সিনারিও, এটা খালি আমাদের দেশে না, এটা আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা এরকম একটা সিনারিও থাকে। তো এই সিনারিওটাকে আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি। যেমন যে কোনো প্রতিষ্ঠানে, সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, বর্তমানে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইমেল। ইমেলের মাধ্যমে দেখা যায় দাপ্তরিক হোক নন দাপ্তরিক হোক বিভিন্ন তথ্য আদান প্রদান হয়, এমনকি বিভিন্ন জায়গায় ডিসিশন মেকিং ও ইমেলের মাধ্যমে নেওয়া হচ্ছে। আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডিসিশন মেকিং অ্যাপ্রুভাল গুলো ইমেলের মাধ্যমে অনেক সময় পাওয়া যাচ্ছে। তো সুতরাং ইমেল কমিউনিকেশন এখন হচ্ছে বর্তমান যুগে যে কোনো প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো আমি যদি কোনো সরকারি অফিসের কথা বলি, তাহলে সরকারি অফিসের ক্ষেত্রে ইমেলের গুরুত্ব আরো বেশি, যে কারণে আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার একটা ইমেল পলিসিও পাবলিশ করেছে সম্প্রতি। আমি এক্স্যাক্টলি ডেট বলতে পারতেছি না, একটা ইমেল পলিসিও পাবলিশ করা হয়েছে গেজেট আকারে। তো আমি আমার এক্সাম্পলে ফিরে যাচ্ছি যে আইটি সেকশন থেকে বিজনেস পিপুলদের জন্য একটা ওয়ার্নিং জারি করা হচ্ছে যে সন্দেহযুক্ত ইমেল কেউ যেন না ওপেন করে, ইমেলের মধ্যে সন্দেহজনক লিঙ্ক থাকলে কেউ যেন সেটাতে ক্লিক না করে, এরকম বিভিন্ন সময় আইটি সেকশন থেকে বিভিন্ন ওয়ার্নিং দেওয়া হয়। তো
তো আমরা দেখতেছি যে তারপরে কি হচ্ছে, যারা বিজনেস রিলেটেড বা যারা এই যে কি বলবো যে টেকনোলজির জ্ঞানে যারা একটু বা কি বলবো যে যারা এই জ্ঞানটার সাথে অতটা সংশ্লিষ্ট না, দেখা যাচ্ছে তারপরেও তারা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ইমেল ওপেন করতেছে, সেখানে লিঙ্কে ক্লিক করতেছে, ফলে বিভিন্ন ইনসিডেন্ট ঘটতেছে, তথ্য চুরি ঘটনা ঘটতেছে, যেগুলো আমাদের চোখের সামনে আছে। এটা জাস্ট একটা এক্সাম্পল যে আইটি থেকে একটা রিস্ক বা ওয়ার্নিং জারি করা হচ্ছে, যেটা আসলে বিজনেস পিপলরা সেরকম অনুধাবন করতেছে না। আবার একই ব্যাপারটা কিন্তু উল্টা দিক থেকে সত্য, যে বিজনেস পিপলরা অনেক সময় যে জিনিসটা বোঝাতে চায়, দেখা যায় আইটি যারা লোকজন থাকে তারা সেটা বুঝতে যায় না। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি আর একটা এক্সাম্পল ব্যবহার করতেছি। আমরা মনে করি কোনো একটা সাধারণ একটা প্রতিষ্ঠান বা সাধারণ একটা বিজনেস অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন বছরের শুরুতে একটা প্ল্যানিং করতেছে। বছরের শুরুতে কোম্পানির যারা ম্যানেজমেন্টে আছে, টপ ম্যানেজমেন্ট, তারা একটা প্ল্যানিং করতেছে। আমরা এই বছরের শুরুর কথাই চিন্তা করি যে 2020-এর শুরুতে কোনো একটা মিড সাইজ অর্গানাইজেশন, 100+ পিপলের একটা অর্গানাইজেশন, তারা একটা বিজনেস প্ল্যানিং করতেছে। তো তারা বিজনেস প্ল্যানিং এ কি ঠিক করলো যে গত বছর আমাদের যে পরিমাণ প্রফিট হয়েছে, আমরা এবছর তার চাইতে 1.5 থেকে 2 গুণ বেশি প্রফিট করতে চাই। এটা হচ্ছে বিজনেস পিপল বা টপ ম্যানেজমেন্ট, তারা একটা ডিসিশন নিয়েছে সারা বছরের প্ল্যানিং এর জন্য। এরপরে এই ডিসিশনটা বিভিন্ন ওই কোম্পানি যে উইং আছে বা ছোট ছোট যে সেকশন আছে তাদেরকে জানাই দেওয়া হয়েছে। যেমন আইটি সেকশনে যারা কাজ করে তাদেরকেও জানাই দেওয়া হয়েছে এবং সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে তারা যেন এটার উপরে ব্রেনস্টর্ম করে বা তারা যেন নিজেরা কি বলবো যে একটু মাথা ঘামায় এবং কোম্পানির ম্যানেজমেন্টকে কিছু পরামর্শ প্রদান করে যে কি করলে বা কি কাজ করলে আমরা আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করতে পারি। তো আইটি সেকশন থেকে একটা পরামর্শ গেছে, আইটি সেকশন নিজেরা বসে চিন্তা করছে যে ঠিক আছে, আমাদের ম্যানেজমেন্ট আমাদের কোম্পানিকে আরো ভালোভাবে চালাইতে চায়, প্রফিট বেশি করে অ্যাচিভ করতে চায়। তো এটা ভালো কথা। তো এর জন্য আসলে আমাদের কোম্পানিতে একটা ইআরপি সফটওয়্যার দরকার। তো একটা ইআরপি সফটওয়্যার যদি কেনা যায় বা ব্যবহার করা যায়, তাহলে দেখা যাবে যে কোম্পানির সবার কি বলবো যে দৈনন্দিন অপারেশন গুলো একটা সফটওয়্যার বেস সিস্টেমের মাধ্যমে হবে, ডাটাগুলো সুরক্ষিতভাবে থাকবে, ডাটা অ্যানালাইসিস করার যখন দরকার পড়বে তখন সে ডাটা অ্যানালাইসিস করে বিভিন্ন ডিসিশন মেকিং রিপোর্ট পাওয়া যাবে। তো এটার অনেক সুবিধা। তো তখন আইটি সেকশন থেকে কোম্পানি ম্যানেজমেন্টকে বলা হলো যে ঠিক আছে, আপনারা যে টার্গেট সেট করছেন এটা ঠিক আছে, তো আমাদের মনে হচ্ছে এই টার্গেট যদি আপনি অ্যাচিভ করতে চান তো আপনার একটা ইআরপি সফটওয়্যার প্রকিউর করা লাগবে বা ইআরপি সফটওয়্যার কেনা লাগবে। তো এখানে হচ্ছে বিজনেস এবং আইটির চিন্তার ফারাক, অর্থাৎ তখন বিজনেস পিপল বা টপ ম্যানেজমেন্ট থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে ঠিক আছে, এরকম একটা ইআরপি সফটওয়্যারের দাম কিরকম হতে পারে। তো আমাদের এই ভার্চুয়াল সেশনে যারা আমাদের সাথে উপস্থিত, তো তাদের জ্ঞাতার্থে বলতেছি, আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের ইআরপি আছে, ন্যাশনাল ইআরপি আছে, লোকাল বা ইন্টারন্যাশনাল ইআরপি সফটওয়্যার আছে। যেমন আমরা জানি যে মাইক্রোসফট তাদের আলাদা ইআরপি সফটওয়্যার আছে যারা ইন্টারন্যাশনালি মাইক্রোসফট এগুলোকে সেল করে। আমরা জানি যে ওরাকল যে আছে, তো ওরাকলের এরকম ইআরপি সফটওয়্যার আছে যেটা তারা আন্তর্জাতিক মার্কেটে বিভিন্ন দেশে তারা এরকম বিক্রি করার চেষ্টা করে, মার্কেট করে। এছাড়াও এসএপি আছে, আরো বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ভেন্ডর আছে যাদের ইআরপি সফটওয়্যার আছে। এবং আমরা এই ভার্চুয়াল সেশনে যারা আছি আমরা সবাই কম বেশি জানি এরকম একটা ইআরপি সফটওয়্যারের দাম অনেক, এবং আমি যদি বাংলায় বলি ইটস ক্রোরস অফ বিডিটি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1-2 টাকা না বা 1 কোটি 2 কোটি টাকা না, এটা কোটি কোটি টাকা। এবং সেখানে আবার বিভিন্ন মডিউল আছে, যতগুলো মডিউল যত বেশি মডিউল চিন্তা করা হবে দাম কি বলবো যে জিওমেট্রিক হারে বাড়বে, এরকম একটা ব্যাপার। তো তখন আইটি সেকশন থেকে সিনিয়র ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যে এরকম একটা বাজেট, যে ক্রোরস অফ বিডিটি। তো তখন ম্যানেজমেন্টের একটা রিয়াকশন আসতেছে যে আমরা আমাদের টার্গেট করলাম যে প্রফিটকে বাড়াবো, তো আমার যদি একটা সফটওয়্যার কিনতে ইনভেস্টমেন্টেই কোটি কোটি টাকা চলে যায়, তাহলে আমার প্রফিট ম্যাক্সিমাইজ কিভাবে হবে, আমার প্রফিট টার্গেট আমি কিভাবে অ্যাচিভ করব। তো এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যে বিজনেস পিপল এবং আইটি পিপলের চিন্তা বা চেতনা বা কাজকর্মের মধ্যে যে পার্থক্য, সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। তো আমি আমার মূল প্রসঙ্গে ফিরে আসি যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা কাজ হচ্ছে বিজনেস পিপল এবং আইটি পিপল তাদের চিন্তাধারাকে কাছাকাছি আনা বা তাদেরকে একটা সাম্যাবস্থায় আনা, যাতে করে ওই অর্গানাইজেশনটা ঠিক মতো চলতে পারে। তো এই জন্য স্লাইডের লাস্ট পয়েন্টে আমরা যেটা বলার চেষ্টা করতেছি, দ্য ইন্টেন্ট অফ অ্যান এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইজ টু ডিটারমাইন হাউ অ্যান অর্গানাইজেশন ক্যান মোস্ট ইফেক্টিভলি অ্যাচিভ ইটস কারেন্ট স্টেটস অ্যান্ড ফিউচার স্টেট। তো এরপরে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে বেশ কিছু জিনিস থাকবে, তো সেগুলো আমরা একটু সংক্ষেপে বলতেছি, যেগুলো বিস্তারিত আমার পরবর্তী স্লাইডগুলোতে থাকবে। যেমন এখানে বেশ কিছু পলিসি থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, গাইডলাইন থাকবে, যেগুলো আসলে ওই কোম্পানির বিভিন্ন অপারেশনাল অ্যাক্টিভিটিতে ব্যবহৃত হবে। এছাড়া এখানে আইসিটির একটা বড় ভূমিকা আছে। তো সুতরাং আইসিটি বেস গুডস বা সার্ভিস কিভাবে ডিজাইন করা হবে, কিভাবে কেনা হবে, কিভাবে ম্যানেজ করা হবে,
সেই জিনিসগুলো সম্পর্কে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে বলা থাকবে বা বর্ণনা করা থাকবে। এটা একটা কমন স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক থাকবে, অর্থাৎ ওই কোম্পানি বা ওই সংস্থা বা আমরা যদি একটা সরকার ব্যবস্থাও চিন্তা করি যে এখানে যে বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থা তাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতেছে, তো তারা বিভিন্ন ভেন্ডর কর্তৃক সফটওয়্যার নিবে, কিন্তু কিছু কমন স্ট্যান্ডার্ডস, কিছু সেট অফ স্ট্যান্ডার্ডস তারা কমনলি ব্যবহার করবে। তো এটা সম্পর্কে আমার পরবর্তী স্লাইডে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। এরপরে যে জিনিসটা থাকবে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে, যে ওই সংস্থা এবং তার অন্তর্গত যে লোকবল আছে, ছোট ছোট উইং আছে, তো তাদের মধ্যে একটা সিমলেস ইনফরমেশন ফ্লো থাকবে। এবং কিভাবে এই সিমলেস ইনফরমেশন ফ্লোটা অ্যাচিভ করা যায় এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে, সেই জিনিসটাও বলা থাকবে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচারের অবজেক্টিভ গুলো একটু আলোচনা করব বা অবজেক্টিভ একটু বলার চেষ্টা করব। আমি যে কথাগুলো বলতেছি আপনারা সবাই কি শুনতেছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমার বর্ণনা কন্টিনিউ করতেছি। তো প্রথম অবজেক্টিভ যেটা, অ্যালাইন বিজনেস এন্ড আইটি স্ট্র্যাটেজিস, এটা আমি অলরেডি আমার আগের স্লাইডে কিছুটা ব্যাখ্যা করেছি যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা অবজেক্টিভ হচ্ছে বিজনেস পিপল এবং আইটি পিপল এদেরকে কাছাকাছি আনা, তাদের চিন্তাধারাকে কাছাকাছি আনা বা তাদেরকে পরস্পরের দিকে আনা বা কি বলবো যে সংযুক্ত করা। তো এরপরে আমি দ্বিতীয় অবজেক্টিভে চলে যাচ্ছি, যে বিজনেস এবং আইটি অ্যাজিলিটিকে ইনক্রিজ করবে। তো এই জিনিসটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে বিজনেস অ্যাজিলিটি কি এবং আইটি অ্যাজিলিটি কি। তো জাস্ট আমরা দুইটা এক্সাম্পল দিব। তো যেমন বিজনেস অ্যাজিলিটি বা আইটি অ্যাজিলিটি বোঝার জন্য, তো প্রথম এক্সাম্পলটা আমি এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন থেকেই দিব। যেমন আমাদের দেশে যে কোভিড এর কারণে যে লকডাউনটা শুরু হয়েছিল, সেই লকডাউনটা শুরু হয়েছিল হচ্ছে মার্চের মোটামুটি শেষ দিকে, মার্চের শেষ দিক থেকে লকডাউনটা শুরু হয়। তো আমরা একটা কোম্পানির এক্সাম্পল দিচ্ছিলাম। তো আমরা মনে করি যে সেই কোম্পানি বছরের শুরুতে তাদের একটা প্ল্যান করেছে এবং সেই প্ল্যান অনুযায়ী তাদের বাস্তবায়ন কর্মসূচি চলমান আছে। তো লকডাউন আসতেছে 3 মাস পরে, জানুয়ারির শুরুতে আমি যে কোম্পানির এক্সাম্পলটা দিয়েছিলাম, তারা তাদের বিভিন্ন প্ল্যান তৈরি করেছে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা তাদের কর্মসূচিগুলো বা বাস্তবায়নের যে কার্যাবলী সেগুলো তারা মানে কন্টিনিউ করতেছে বা ক্যারি আউট করতেছে। তো মার্চ মাসে যখন লকডাউনের সময় আসলো, তো কি বলেন, লকডাউন আমরা সবাই জানি যে কেউ বাসার থেকে অফিসে আসতে পারবে না, সবাইকে বাসায় থাকতে হবে। তো তখন কোম্পানি ম্যানেজমেন্ট চিন্তা করতেছে যে কোম্পানির কাজ তো আর বন্ধ রাখা যায় না, কারণ লকডাউনের কারণে কোম্পানির কাজ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রফিট তো দূরের কথা, মানে কোম্পানির তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো এই জন্য তখন কোম্পানির পক্ষ থেকে একটা জিনিস চিন্তা করা হলো যে আচ্ছা ঠিক আছে, কেউ তো অফিসে আসবে না, ভালো কথা, তো অ্যাটলিস্ট বাসার থেকে বসেও তো আমরা কাজ যতটুকু করা যায় তো সেরকম একটা চিন্তা ভাবনা তো করতে পারি বা সেরকম একটা প্রয়াস তো আমরা নিতে পারি, ইনিশিয়েটিভ। তো কি বলেন, এই যে বাসার থেকে যে ভার্চুয়াল ওয়ার্ক স্পেসে কাজ করা, এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে আইটি সেকশনের। তো তখন কোম্পানির পক্ষ থেকে আইটি সেকশনকে বলা হলো যে ঠিক আছে, কেউ তো অফিসে আসতে পারবে না, তো ঠিক আছে, তো তোমাদের দায়িত্ব হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ার্ক স্পেস ইমপ্লিমেন্ট করে দিতে হবে, সো দ্যাট আমাদের অফিসের কাজকর্ম একেবারে বন্ধ যেন না হয়ে যায়, আমরা বাসার থেকেও যতটুকু পারা যায় আমরা যেন কাজ করতে পারি। তো এখানে আমরা কি দেখলাম যে বিজনেসের বা কি বলবো যে এমন একটা সিনারিও আসছে, যে সিনারিওকে আসলে ট্যাকেল করতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে আইটিকে। অর্থাৎ কোভিড এর যে প্যান্ডেমিক সিচুয়েশন, এর কারণে যে লকডাউন সিনারিও আসলো, সেটাকে ট্যাকেল করতে হচ্ছে বা ম্যানেজ করতে হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ার্ক স্পেস ইমপ্লিমেন্ট করার মাধ্যমে, যে দায়িত্বটা আইটির উপর গিয়ে বর্তাচ্ছে। এখন আমরা যদি উল্টা চিন্তা করি যে আইটি রিলেটেড বেশ কিছু সিনারিও আছে বা রিস্ক আছে বা ওয়ার্নিং আছে, যেগুলোকে ট্যাকেল বা ম্যানেজ করতে হয় বিজনেসকে বা কোম্পানির টপ ম্যানেজমেন্টকে। তো সেটার একটা এক্সাম্পল দিয়ে ফেলি। যেমন এই লকডাউনের মধ্যেই এই জুন জুলাই মাসের দিকে বা অগাস্ট মাসের দিকে আমরা সবাই দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংক এবং আইসিডি ডিভিশন একটা ওয়ার্নিং জারি করেছিল যে কোনো একটা ম্যালওয়্যার বাংলাদেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সিস্টেমে অলরেডি কিছুটা ইনফেকশন করেছে। তো যেহেতু এখানে টাকা পয়সার চুরি যাওয়ার একটা ব্যাপার আছে, তো ওই জন্য একটা সতর্কতা জারি করেছিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এবং এই সতর্কতা পেয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু তাদের এটিএম সার্ভিস বেশ কয়েক সপ্তাহ বা সেভারাল উইকস তারা কিন্তু রাত্রিকালীন সময় এটিএম সেবা বন্ধ রেখেছিল। এটা আমরা কম বেশি সবাই জানি, কারণ এটা পেপারে এসেছে, এটি অনেক আলোচনা হয়েছে। তো এখানে আমরা দেখতেছি যে আইটি থেকে একটা রিস্ক বা ওয়ার্নিং জারি করা হয়েছিল
তো যে রিস্ক বা ওয়ার্নিংকে মিনিমাইজ করার জন্য, ওই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য তখন বিজনেসকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বা টপ ম্যানেজমেন্টকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে যে ঠিক আছে আমাদের এটিএম সার্ভিস রাত্রিকালীন সময় বন্ধ রাখতে হবে। তো এখানে আমরা দুইটা সিনারিও দেখলাম যে বিজনেসের অনেক সময় এমন কিছু সিনারিও আসে যে সিনারিওটা ট্যাকেল করতে হয় বা ম্যানেজ করতে হয় আইটিকে, আবার আইটি থেকে অনেক সময় বেশ কিছু সিনারিও রিস্ক বা ইস্যু আসতে পারে যে রিস্ককে মিনিমাইজ করতে গেলে বা যে ওয়ার্নিংকে ট্যাকেল করতে গেলে তখন ম্যানেজমেন্টকে, টপ ম্যানেজমেন্টকে বা বিজনেস পিপলকে কিছু সিদ্ধান্ত নিতে হয়, কিছু কাজ করতে হয়। তো সুতরাং বিজনেস রিস্কের কারণে আইটি কত দ্রুত সেটাকে ম্যানেজ করতে পারছে এটা হচ্ছে আইটি অ্যাজিলিটি। আর আইটির কোনো রিস্ক বা ওয়ার্নিং এর কারণে বিজনেস কত দ্রুত স্টেপ নিতে পারতেছে বা কত দ্রুত সেটাকে ট্যাকেল করতে পারতেছে এটা হচ্ছে বিজনেস অ্যাজিলিটি। তো সুতরাং এন্টারপ্রাইজ আর্কিটেকচারের উদ্দেশ্য হচ্ছে বিজনেস এবং আইটি এর উভয়ের অ্যাজিলিটিটা বাড়ানো। এরপর 3 নম্বর অবজেক্টিভ আমি চলে যাচ্ছি, এস্টাবলিশ এন্ড রিফাইন ফিউচার আর্কিটেকচার ভিশন। তো এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে বা একটা মূল কথা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা কারেন্ট স্টেট থাকবে, আবার তার একটা ফিউচার স্টেট থাকবে। তো ওই প্রতিষ্ঠানের যে ফিউচার স্টেট বা ফিউচার আর্কিটেকচার সেইটাকে আসলে এস্টাবলিশ করা বা সেটাকে ভিজুয়ালাইজ করা সেটা আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা বড় কাজ। তো এই জন্য সেটাকে এখানে একটা বড় অবজেক্টিভ হিসেবে বলা হচ্ছে। অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা কারেন্ট স্টেট থাকবে, একটা কারেন্ট স্ট্যাটাস থাকবে, আবার তার একটা ফিউচার ভিশন থাকবে, তার একটা ফিউচার টার্গেট থাকবে। তো কিভাবে কারেন্ট স্টেট থেকে ফিউচার স্টেটে যাওয়া যেতে পারে বা উত্তরণ করা যেতে পারে এই কোম্পানি বা এই প্রতিষ্ঠানকে, সেই গ্যাপ অ্যানালাইসিস করা বা সেই গ্যাপগুলোকে অ্যাড্রেস করা, এটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা বড় অবজেক্টিভ। 4 নম্বর পয়েন্টে আমরা যেটা বলতেছি যে গভর্ন টেকনোলজি ডিসিশনস এন্ড ডিরেকশনস, যে প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন ডিরেকশন বা সিদ্ধান্তগুলো এগুলোকে যেন খুব ভালোভাবে গভর্ন করা যায় বা ম্যানেজ করা যায়, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা বড় অবজেক্টিভ। তো সুতরাং আমরা বটম লাইন বলতে পারি দ্য প্রাইমারি গোল অফ এন্টারপ্রাইজ আর্কিটেকচার এটা হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন যেন এফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি অপারেট করা যেতে পারে বা রান করা যেতে পারে, এই জিনিসটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা প্রাইমারি গোল বা একটা মুখ্য উদ্দেশ্য। তো আমরা অনেক কথা বললাম এন্টারপ্রাইজ আর্কিটেকচার সম্পর্কে, তারপরে আমরা ফার্দার আরেকটা এক্সাম্পলে চলে যেতে যাই যে আপনাদের যেন এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা বোঝা সহজ হয়, সেজন্য আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। যেমন আমরা মনে করি কোনো একটা বড় মাল্টি স্টোরিড বিল্ডিং করা হবে বা কোনো একটা বড় টাওয়ার নির্মাণ করা হবে। তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে এখানে বেশ কিছু জিনিস লাগে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লাগে, আর্কিটেকচারাল ড্রয়িং লাগে, ফ্লোর প্ল্যান লাগে, বিল্ডিং প্ল্যান লাগে, প্লাম্বিং প্ল্যান লাগে, এরকম বিভিন্ন ধরনের প্ল্যান লাগে। খালি এতটুকু না, এই সমস্ত প্ল্যানের সাথে সাথে আগামী 20 বছর এই মাল্টি স্টোরিড বিল্ডিং বা এই টাওয়ারটা কিভাবে সাস্টেইন করতে পারে, যদি এটার ভার্টিক্যাল এক্সপ্যানশনের দরকার পড়ে তার জন্য এখনই ডিজাইনের মধ্যে সেই জিনিসটা কনসিডার করা, যদি হরাইজন্টাল এক্সপ্যানশনের দরকার পড়ে সেটা কিভাবে সম্ভব হতে পারে, বা যদি এরকম স্ট্রাকচারাল মডিফিকেশনের দরকার পড়ে, তো সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু এখনই করতে হয় যে আগামী 20 বছর এই টাওয়ারটা এই জিনিসগুলো হলে সাস্টেইন করতে পারবে কিনা বা কিভাবে করা যেতে পারে। তো এটা যেরকম একটা প্রতিষ্ঠানের জন্য আমরা বলতেছি, ঠিক একইভাবে ওই প্রতিষ্ঠানের জন্য আমরা যদি চিন্তা করি যে ওই প্রতিষ্ঠানের একটা মিশন আছে, তার একটা ভিশন আছে, তার একটা কারেন্ট স্টেট আছে, তার একটা ফিউচার স্টেট আছে, এই কারেন্ট এবং ফিউচার স্টেটের মধ্যে একটা গ্যাপ আছে। তো এইগুলোকে সামগ্রিকভাবেই কিন্তু আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলতেছি ওই প্রতিষ্ঠানের জন্য। সাথে সাথে এই যে একটা ফিউচার স্টেট, ওই প্রতিষ্ঠান আজ থেকে 10 বা 15 বছর বা প্রতিষ্ঠান কোথায় যেতে চায়, তো সেইটাকে টার্গেট করে কিছু শর্ট টার্ম প্ল্যান করা, কিছু মিডিয়াম টার্ম প্ল্যান করা, কিছু লং টার্ম প্ল্যান করা। তো সুতরাং এই শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম প্ল্যান এই সবগুলোই কিন্তু এন্টারপ্রাইজ আর্কিটেকচারের পার্ট। তো সুতরাং এখানে আমরা একটা উদাহরণ দিলাম যে একটা প্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা কিরকম হতে পারে। তো এখন আমরা ছোট্ট একটা ভিডিওতে চলে যাই। অনেক কথা বললাম, কতটুকু বুঝে এসেছে আমি সেটা নিশ্চিত না। তো এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি সেটা বোঝানোর জন্য আমরা একটা ভিডিওতে চলে যাচ্ছি। তো শর্ট একটা ভিডিও, আশা করি সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখলে আমার মনে হয় যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা কি এটা আরো খুব বেশি বা ভালো করে বোঝা আপনাদের জন্য সহজ হবে। ভিডিওর স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, আমরা আবার গোড়ার থেকে শুরু করতেছি।
তো আমরা মোটামুটি ভিডিওটা দেখলাম, তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে যথেষ্ট ইলাস্ট্রেটিভ মনে হয়েছে। মূলত ভিডিওতে দেখানো হয়েছে যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। তো আমাদের যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে, তো আমি এই জন্য আমার প্রেজেন্টেশনে আবার চলে যাচ্ছি। তো আমার পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমরা একটা মেসেজ, জি দেখা যাচ্ছে। আচ্ছা, একজন একটা মেসেজ দিয়েছেন, শাহনেওয়াজ রাকিব, মানে কি আপনার সমস্যা কি গেছে নাকি সমস্যা এখনো আছে? আচ্ছা, স্ক্রিনটা একটু জুম হয়ে আসতেছে আর কি অনেক বেশি, যার কারণে ভিডিওটা ফুললি দেখা যায় না। আর আপনার লেখাটার উপরে হেডিংটা অনেক বড় করে দেখা যাচ্ছে, কিন্তু নিচে স্ক্রিনে যেটা শেয়ার করছেন ওটা কিছু দেখা যাচ্ছে না আর কি। তো অন্য অন্য কেউ কি সিমিলার প্রবলেম ফেস করতেছেন? আর যদি অন্য কেউ বলতেন। আমার মনে হয় সবকিছু ঠিকঠাকই আছে, আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি। তো মিস্টার শাহনেওয়াজ সজীব, সমস্যা নেই, আমরা দরকার হলে ভিডিওটা আপনার সাথে শেয়ার করব এবং প্রেজেন্টেশনে সফট কপি শেয়ার করব, ঠিক আছে? আপাতত গো থ্রু করেন, যেহেতু আমাদের কাছে সময় কম। তো এবং যেহেতু আমরা 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 কন্টিনিউ করতেছি। ওকে, তো আমরা ফ্রেমওয়ার্কের কথা বলতেছিলাম। তো যেমন আপনারা এই ছবিতে দেখতেছেন যে একটা স্টিল স্ট্রাকচার, তো যেটাকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে একটা স্ট্রাকচার বলতে বা ফ্রেমওয়ার্ক বলতে আমরা ভালো করে বুঝে থাকি। তো এটা হচ্ছে কোনো একটা মূল স্থাপনা যেটা তৈরি করা হচ্ছে তার একটা ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এইটাকে সাপোর্ট হিসেবে চিন্তা করে, এটাকে বেজ হিসেবে চিন্তা করে মূল স্থাপনাটা কিন্তু তৈরি করা হবে। তো সুতরাং ফ্রেমওয়ার্ক হচ্ছে অন্য কিছু না, এটা হচ্ছে একটা সাপোর্ট বা গাইড হিসেবে কাজ করবে, যেটাকে সাপোর্ট বা ভিত্তি করে আপনি আপনার মূল স্থাপনা বা মূল জিনিসটা তৈরি করতে পারবেন। এরকম একটা জিনিসকে আমরা ফ্রেমওয়ার্ক বলতেছি। তো যখনই আমি এন্টারপ্রাইজ আর্কিটেকচার তৈরি করতে যাব কোনো একটা প্রতিষ্ঠানের জন্য, তখন এখানে বেশ কিছু আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্কের দরকার পড়বে। তো সুতরাং আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্কটা আসলে কি? তো সুতরাং এটাকে আমরা একটা টুল বলতে পারি, যে টুলটাকে ইউটিলাইজ করে বা ব্যবহার করে বিভিন্ন ধরনের আর্কিটেকচার তৈরি করা সম্ভব। যেমন ওই প্রতিষ্ঠানের বিজনেস আর্কিটেকচার তৈরি করা যাবে, ডেটা আর্কিটেকচার তৈরি করা যাবে, অ্যাপ্লিকেশন আর্কিটেকচার তৈরি করা যাবে, টেকনোলজি আর্কিটেকচার তৈরি করা যাবে। তো এরকম একটা আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক আছে, এরকম একটা টুল যেটা সাহায্যে আমরা ওই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের আর্কিটেকচারকে ডেভেলপ করতে পারি। এবং মূলত এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই টুলটাকে ব্যবহার করে আমরা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশন সিস্টেম ডিজাইন করতে হলে যে সেট অফ বিল্ডিং ব্লকস লাগে, তো সেই সেট অফ বিল্ডিং ব্লকস এর সমন্বয়ে আমরা সেই ডিজাইনটাও ঠিকমতো করতে পারবো। বাট এরকম একটা টুল হচ্ছে আমার আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। তো বিল্ডিং ব্লকস এই কথাটা আশা করি সবার কাছে পরিচিত, তারপরে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন আমরা যদি একটা পিসি বা ল্যাপটপ চিন্তা করি, তো এর বিল্ডিং ব্লকস গুলো কি? যেমন এর একটা মাদারবোর্ড থাকে, এর একটা প্রসেসর থাকে, তার জন্য র্যাম দরকার পড়ে, তার হার্ড ডিস্ক দরকার পড়ে, সেখানে বিভিন্ন ইন্টারফেস কার্ড দরকার পড়ে, এর কিবোর্ড দরকার পড়ে, মাউস দরকার পড়ে। এগুলোকে সমন্বিত হবে বা সামগ্রিকভাবে যদি আমরা এই আইটেমগুলো চিন্তা করি, তাহলে সামগ্রিকভাবে এইগুলোর সমন্বয়ে একটা পিসি বা ল্যাপটপ কাজ করে। তো সুতরাং একটা পিসি বা ল্যাপটপের জন্য বিল্ডিং ব্লকস গুলো হচ্ছে তার ওই মাদারবোর্ড, তার ওই সাউন্ড সিস্টেম, তার হার্ড ডিস্ক, তার র্যাম, তার সিপিইউ। তো ঠিক একইভাবে একটা ইনফরমেশন সিস্টেমকে যখন আমরা ডিজাইন করতে যাব কোনো একটা প্রতিষ্ঠানের জন্য, তখন ওই ইনফরমেশন সিস্টেমেরও বেশ কিছু বিল্ডিং ব্লকস থাকবে, যেগুলোকে ওই বিল্ডিং ব্লকস গুলোকে আইডেন্টিফাই করা, সেই বিল্ডিং ব্লকস গুলো কিভাবে পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, মূলত এটাই হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের কাজ, বা আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক দিয়ে মূলত এই কাজটাই করা হয়। তো এন্টারপ্রাইজ আর্কিটেকচারের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেমন আমরা আমাদের এই স্লাইডে একটা এভলিউশন দেখাচ্ছি, যে 1987 সাল থেকে শুরু করে আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রথম কোন একটা এন্টারপ্রাইজ আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক শুরু হয়, এবং এরপরে বিভিন্ন এভলিউশন বা এর বিভিন্ন স্ট্যাটাস দেখানো হয়েছে। যেমন সর্বশেষ 2009-এ টোগ্যাফ 9, এটা আছে আরেকটা ফ্রেমওয়ার্ক যেটা পাবলিশ করা হয়। তো টোগ্যাফ বলতে আমাদের এখানে আমরা দেখতেছি দ্য ওপেন গ্রুপ আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। মূলত বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের জন্য আমরা এই টোগ্যাফ ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতেছি। তো এটা হচ্ছে দ্য ওপেন গ্রুপ, একটা ইন্টারন্যাশনাল ভেন্ডর নিউট্রাল অর্গানাইজেশন, তারা মূলত এই ফ্রেমওয়ার্কটা মেনটেন করে। এছাড়া আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন আপনারা এখানে জ্যাকব্যান ফ্রেমওয়ার্কের নাম দেখতেছেন, ফেডারেল এন্টারপ্রাইজ আর্কিটেকচার, সাধারণত ইউএস এর বিভিন্ন স্টেটে ব্যবহৃত হয়, গার্টনার মেথোডোলজি, এরকম বিভিন্ন আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক আছে। তো সাধারণত কোনো একটা অর্গানাইজেশনের এন্টারপ্রাইজ আর্কিটেকচার ডিফাইন করার সময়, এস্টাবলিশ করার সময়
একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করলেই হয়, কিন্তু কোন ফ্রেমওয়ার্কটাকে আমি ব্যবহার করব বা কোন ফ্রেমওয়ার্কটা সুইটেবল এটা আসলে ডিপেন্ড করতেছে ওই অর্গানাইজেশনের বিভিন্ন কন্ডিশন বা স্ট্যাটাসের উপরে। তো অনেক সময় দেখা যায় অর্গানাইজেশন যদি খুব বড় হয় বা অর্গানাইজেশন যদি একটা লার্জ এন্টারপ্রাইজ হয় বা আমরা একটা দেশের সরকার ব্যবস্থাকে যদি চিন্তা করি, তখন দেখা যায় একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দিয়ে ওই ফুল রিকোয়ারমেন্ট গুলো স্যাটিসফাই করা সম্ভব হচ্ছে না বা কাভার করতেছে না। তখন সেক্ষেত্রে আমাদের একটা ব্লেন্ডেড অ্যাপ্রোচের দরকার পড়ে, অর্থাৎ ওই আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু এডিশন বা কিছু মডিফিকেশন বা কিছু টেইলরিং বা কাস্টমাইজেশন দরকার পড়ে। তো এটাকে ব্লেন্ডেড অ্যাপ্রোচ বলে। অর্থাৎ আমি আমার যে সরকার ব্যবস্থা, আমার যে লার্জ এন্টারপ্রাইজের জন্য কোন একটা এন্টারপ্রাইজ আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক ব্যবহার করার চিন্তা করতেছি, তো সেখানে ওই ফ্রেমওয়ার্কের মধ্যে আমার সব রিকোয়ারমেন্ট কাভার করতেছে না, ফলে আমাকে তার মধ্যে কিছু টেইলরিং বা কাস্টমাইজেশন করতে হয়। এটাকে ব্লেন্ডেড অ্যাপ্রোচ বলে। তো আমরা যে বিভিন্ন ফ্রেমওয়ার্কের কথা বললাম, এক একটা ফ্রেমওয়ার্ক এক একভাবে কাজ করে। যেমন এখানে দেখানো হচ্ছে টোগাফ, এটা হচ্ছে একটা প্রসেস বেসড বা এটা হচ্ছে একটা মেথোডোলজি বেসড একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। ঠিক একইভাবে জ্যাকম্যানের কথা যদি বলি, এটা হচ্ছে একটা ট্যাক্সোনমি বেসড ফ্রেমওয়ার্ক। তো আমরা বিস্তারিততে যাচ্ছি না, জাস্ট আমরা একটু উদাহরণ দিয়ে গেলাম। গার্টনার এটা হচ্ছে প্র্যাকটিসকে ফোকাস করে, আর ফেডারেল এন্টারপ্রাইজ আর্কিটেকচার এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনকে ফোকাস করে। তো এনিওয়ে বাংলাদেশের জন্য আমরা টোগাফটা ব্যবহার করতেছি, তো এই জন্য মূলত টোগাফটি আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তো আমি একটু আগে একবার বলেছিলাম যে টোগাফ হচ্ছে দ্য ওপেন গ্রুপ আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। দ্য ওপেন গ্রুপ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভেন্ডর নিউট্রাল নন প্রফিট অর্গানাইজেশন যারা এই টোগাফ ফ্রেমওয়ার্কটা প্রমোট করে বা তারা ম্যানেজ করে। তো বর্তমানে এই ফ্রেমওয়ার্কের এটা হচ্ছে ভার্সন 9.2 যেটা চলতেছে। তো এর বিভিন্ন কম্পোনেন্টস আছে যেটা এখানে দেখানো হয়েছে, যেমন এডিএম অর্থাৎ আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট মেথডস, এর কিছু গাইডলাইন্স টেকনিক্স, এর কন্টেন্ট ফ্রেমওয়ার্ক, রেফারেন্স মডেল, এরকম বিভিন্ন কম্পোনেন্ট আছে। তো আমরা টোগাফ ফ্রেমওয়ার্কের এই সবগুলো জিনিসকে আমরা আপাতত এখানে এক্সপ্লেন করতেছি না, কারণ হচ্ছে টোগাফ ফ্রেমওয়ার্কের যে আপনি যদি রেফারেন্স ম্যাটেরিয়াল, যে বইটা ওপেন গ্রুপ থেকে পাবলিশ করা হয়েছে, সেই বইটা যদি আপনি ডাউনলোড করেন, তো দেখবেন এটা 900 থেকে 1000 পেজের একটা ডকুমেন্ট। তো 900 থেকে 1000 পেজের একটা ডকুমেন্ট, তো সুতরাং সেটাকে অবশ্যই একটা সিঙ্গেল স্লাইডে এক্সপ্লেন করা সম্ভব না, এই জন্য আমরা জাস্ট একটা ব্রিফ ওভারভিউ দিচ্ছি। তো এই স্লাইডে আমরা যে সার্কেল গুলো দেখতেছি, অ্যারো দিয়ে সার্কেল দিয়ে বিভিন্ন ডিরেকশন দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা প্রসেস বা একটা মেথোডোলজি এখানে রেফার করা হচ্ছে। যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচার প্রস্তুত করতে চাই, তাহলে আমাকে এরকম একটা ফেজ ওয়াইজ ম্যানারে বা এরকম একটা স্টেপ বাই স্টেপ ম্যানারে আমাকে যেতে হবে। তো প্রথমে একটা আর্কিটেকচার ভিশনের কথা আসতেছে, অর্থাৎ শুরুতে একটা ভিশন ফেজ থাকবে, অর্থাৎ কেন এই প্রতিষ্ঠানের জন্য আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচার তৈরি করতেছি বা বানাচ্ছি, এটার বেনিফিটটা কি পাওয়া যাবে, বা আসলে মানে পেইন পয়েন্টসটা কি, কোন পেইন পয়েন্টসকে অ্যাড্রেস করার জন্য আমরা এরকম চিন্তা করতেছি, এরকম জিনিসগুলো হচ্ছে ভিশন ফেজে থাকবে। এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের একটা বিজনেস আর্কিটেকচার তৈরি করতে হবে। এরপরে স্টেপটা হচ্ছে তার একটা ইনফরমেশন সিস্টেম আর্কিটেকচার তৈরি করতে হবে। তারপরে স্টেপটা হচ্ছে তার একটা টেকনোলজি আর্কিটেকচার তৈরি করতে হবে, তার একটা টেকনোলজি আর্কিটেকচার তৈরি করতে হবে। তো এই বিজনেস আর্কিটেকচার, ইনফরমেশন সিস্টেম আর্কিটেকচার বলতে তার ডাটা এবং অ্যাপ্লিকেশন আর্কিটেকচার এবং টেকনোলজি আর্কিটেকচার, যখনই আর্কিটেকচার গুলো বানানো হয়ে যাবে, তখন হচ্ছে আমরা অপরচুনিটিস এন্ড সলিউশন ফেজটার কথা বলতেছি। আচ্ছা, আমি দেখলাম যে কয়েকজন বলতেছেন যে পাওয়ার পয়েন্টের ফুল সাইজ দেখা যাচ্ছে না, তো আমি একটু কি বলবো যে মোডটা একটু চেঞ্জ করতেছি। তো এখন কি সবাই দেখতে পাচ্ছেন? একটু যদি আমরা ফিডব্যাক পেতাম যে না সবাই দেখতে পাচ্ছে। এখন দেখতে পাচ্ছি। মাঝখানে আমার যেটা সমস্যা হয়েছিল, আপনার শুধু একটা পোর্শন প্রেজেন্টেশন একটা পোর্শন জুম ইন হয়েছিল, পরবর্তীতে আমি লগ আউট করে আবার লগ ইন করলাম, এখন ঠিকঠাক দেখা যাচ্ছে আর কি। তো ঠিক আছে, আমার মনে হয় যে এই মোডে সবাই যদি দেখতে পারেন তাহলে আমি এই মোডে কন্টিনিউ করতেছি, সো দ্যাট কারো সমস্যা না হয়। তো আমি এই যে অপরচুনিটিস এন্ড সলিউশন এখানে ছিলাম। তো এই অপরচুনিটি এন্ড সলিউশন হচ্ছে আমার যে বিজনেস, ডেটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি, এই যে আর্কিটেকচার গুলো বানানো হলো, তো এই প্রত্যেকটার আবার দুইটা অবস্থা থাকবে। একটা হচ্ছে কারেন্ট বিজনেস আর্কিটেকচার, আর একটা থাকবে তার ফিউচার বা টার্গেট বিজনেস আর্কিটেকচার। কারেন্ট টেকনোলজি আর্কিটেকচার, আর একটা থাকবে তার ফিউচার টেকনোলজি আর্কিটেকচার। তো এইগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্য এই অপরচুনিটিস এন্ড সলিউশন ফেজ এখানে কিছু আর্লি প্ল্যান করা হবে, যে কিভাবে এই কারেন্ট স্টেট থেকে ফিউচার স্টেটে আমাদের এই কোম্পানি বা প্রতিষ্ঠানটা যেতে পারে বা উত্তরণ করা যেতে পারে। তো সুতরাং অপরচুনিটিস এন্ড সলিউশন এই ফেজে এখানে কিছু কস্ট বেনিফিট অ্যানালাইসিস হবে, কিছু প্ল্যান হবে। সেই জিনিসগুলো যখন হয়ে যাবে, তারপরে আমরা আসতেছি মাইগ্রেশন প্ল্যানে।
অর্থাৎ মাইগ্রেশন প্ল্যানিং হচ্ছে আমরা ফুললি ডিটারমাইন্ড বা ফুললি ডিসাইডেড যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের জার্নিটা কন্টিনিউ করা হবে। তো তার জন্য ডিটেল লেভেলে প্ল্যান করা হবে, বিভিন্ন টিম ফরমেশন করা হবে, কার কি দায়িত্ব বা কে কাজগুলো কিভাবে করবে, সেই জিনিসগুলো হচ্ছে মাইগ্রেশন প্ল্যানিং এ ফিক্স হবে বা নির্দিষ্ট হবে। এরপরে থাকতেছে ইমপ্লিমেন্টেশন গভর্নেন্স, অর্থাৎ যখন এই এন্টারপ্রাইজ আর্কিটেকচার জার্নির যে বিশাল কর্মযজ্ঞ যখন শুরু হবে, তো এই কর্মযজ্ঞর একটা গভর্নেন্স মেকানিজম লাগবে, যে কে কার রোল রেসপন্সিবিলিটি কিরকম হবে, সে ওটা পালন করতেছে কিনা, যদি কোনো ইস্যু হয় সেই ইস্যুটা কার কাছে এসকালেট করা হবে, ইস্যুগুলো কিভাবে সলভ করা হবে, রিস্ক কে মিটিগেট করবে, রিস্ক মিটিগেশন প্ল্যানটা কে এক্সিকিউট করবে, এই সামগ্রিক একটা গভর্নেন্স মেকানিজম লাগবে। তো সেটাকে আমরা ইমপ্লিমেন্টেশন গভর্নেন্স বলতেছি। এরপরে আসতেছে আর্কিটেকচার চেঞ্জ ম্যানেজমেন্ট। এটা তো 1-2 দিনের কর্মসূচি না, এটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড চলবে, মাসের পর মাস বা হয়তো 1 বছরের বেশি সময় লাগতে পারে এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে। তো সুতরাং এই যে একটা যে টাইম পিরিয়ড ধরে এই কাজটা চলবে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন সিনারিওর কারণে চেঞ্জ ম্যানেজমেন্ট লাগতে পারে। যেমন আমি আমার প্রেজেন্টেশনে কিছু পূর্বে একটা কোম্পানির এক্সাম্পল দিয়েছিলাম, যে কোম্পানিটা 2020 সালের বছরের শুরুতে একটা প্ল্যান করেছিল, কিছু সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তগুলো তারা বাস্তবায়ন শুরু করেছে। তো লকডাউনটা আসছিল 3 মাস পরে। তো যখন লকডাউনটা আসলো, তো তার মানে কি ওই কোম্পানির সামনে এমন একটা সিনারিও আসছে যে তাকে তখন তার স্বাভাবিক প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জ আনতে হয়েছে, তার কাজের মধ্যে চেঞ্জ আনতে হয়েছে। যেমন এখন আর অফিসে এসে কাজ করা যাবে না, এখন বাসার থেকে কাজ করতে হবে। এই যে বিভিন্ন অ্যাডভার্স সিনারিও বা বিভিন্ন কি বলবো যে বিভিন্ন রিস্ক ইস্যুর কারণে যে চেঞ্জগুলো আসে, সেই চেঞ্জগুলো কিভাবে ম্যানেজ করা হবে, সেটার জন্য আর্কিটেকচারাল চেঞ্জ ম্যানেজমেন্ট এখানে আনা হয়েছে। তো এভাবে টোগা ফ্রেমওয়ার্কটা একটা ফেজ ওয়াইজ অ্যাপ্রোচে বা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে কাজ করে। এখন এখানে যে আমরা স্টেপগুলো দেখাচ্ছি বা যে সার্কেলগুলো দেখাচ্ছি, এই প্রত্যেকটার মধ্যে আবার আরো কিছু সাব টাস্ক থাকবে বা আরো কিছু সাব স্টেপ থাকবে। যেমন এই যে বিজনেস আর্কিটেকচারটাকে আমরা একটু এখানে ইলাবোরেট করে ডান পাশে দেখানোর চেষ্টা করছি, যে বিজনেস আর্কিটেকচারের মধ্যে বেশ কিছু সেট অফ অ্যাক্টিভিটি থাকবে। তো আমি সেগুলো সংক্ষেপে একটু বলতেছি, যে আমাকে প্রথমে রেফারেন্স মডেল, ভিউ পয়েন্টস এবং টুলস গুলো আমাকে সিলেক্ট করতে হবে। এখন এই রেফারেন্স মডেল কি, ভিউ পয়েন্টস কি, এগুলো আপনারা দেখতেছেন যে এই যে বাম পাশে কম্পোনেন্ট হিসেবে বলা আছে। তো আমরা যেহেতু টোগাফের বিস্তারিত বর্ণনা যাচ্ছি না, বা যেটা হয়তো আর একটা প্রেজেন্টেশন হইতে পারে, তো সেখানে আমরা এই জিনিসগুলো ভেঙে বলবো। তো এরপরে কাজটা হচ্ছে ওই কোম্পানির একটা কারেন্ট স্টেট বা কারেন্ট বিজনেস আর্কিটেকচার থাকবে, যেটাকে এখানে বেসলাইন বলা হচ্ছে। তো সেই বেসলাইন বিজনেস আর্কিটেকচারটাকে আমরা ডিফাইন করব। এরপরে তার একটা টার্গেট আর্কিটেকচার থাকবে, তো সেই টার্গেট বিজনেস আর্কিটেকচারটাকে ডিফাইন করার চেষ্টা করা হবে। এরপর একটা গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, এই কারেন্ট এবং টার্গেট এই দুটো বিজনেস আর্কিটেকচারের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা অ্যানালাইসিস করা হবে। এবং সাথে সাথে এখানে রোড ম্যাপের যে কম্পোনেন্টগুলো থাকবে, সেই কম্পোনেন্টগুলোকে ডিফাইন করা হবে। এরপরে যদি এর মধ্যে কোনো সমস্যা দেখা যায়, যদি কোনো ইস্যু বা ইনকনসিস্টেন্সি দেখা যায়, সেগুলোর ইম্প্যাক্টকে রিসলভ করতে হবে। তারপরে আসতেছে হচ্ছে টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেওয়া, যেটাকে বলা হচ্ছে কন্ডাক্ট ফর্মাল স্টেক হোল্ডার রিভিউ। অর্থাৎ এতক্ষণ যে আমরা আর্কিটেকচার ডিফাইন করলাম, যে আর্কিটেকচারের মধ্যে বিজনেস এবং টার্গেটের মধ্যে গ্যাপ অ্যানালাইসিস করলাম, ফাইনালি এটা ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্টের কাছে জিনিসটাকে প্রেজেন্ট করে তাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নেওয়া। তো সেটাকে বলা হচ্ছে যে ফাইনালাইজ করা। এবং তারপরে হচ্ছে আর্কিটেকচার ডেফিনেশন ডকুমেন্ট তৈরি করা। তো ঠিক বিজনেস আর্কিটেকচারের মধ্যে যে এরকম একটা সেট অফ অ্যাক্টিভিটি আছে, এরকম অন্যান্য সার্কেলগুলোর মধ্যে এরকম সেট অফ অ্যাক্টিভিটি আছে। তো সুতরাং আমরা টোগা ফ্রেমওয়ার্ক সম্পর্কে এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে টোগা ফ্রেমওয়ার্কটা কিভাবে প্রসেস বা মেথোডোলজি বেসড বা মেথোডোলজি ওরিয়েন্টেড হিসেবে কাজ করে, সেটা আমরা সংক্ষেপে একটু বর্ণনা করার চেষ্টা করলাম। তো এরপরে আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচারের ডোমেইনে চলে আসতেছি। আমরা শুরুতে বলেছিলাম যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বেশ কিছু জিনিসকে ফোকাস করে। তো সেই ফোকাস এরিয়াগুলো এখানে 4টা বড় বড় ফোকাস এরিয়া বলা হচ্ছে, বিজনেস, ডেটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি। তো আসলে বিজনেস বলতে আমরা কি বুঝতেছি? বিজনেস বলতে আমি একটু আগে বলেছি, যেটা আসলে অন্য কিছু না, এটা হচ্ছে ওই অর্গানাইজেশনের যে মিশন থাকবে, তার যে ভিশন থাকবে, তার যে বিজনেস অবজেক্টিভ থাকবে, তার কিছু লোকবল থাকবে, তার একটা কি বলবো যে একটা অর্গানোগ্রাম থাকবে, বিভিন্ন প্রসেস বা ফাংশন থাকবে, এগুলোকে সামগ্রিকভাবে ওই অর্গানাইজেশনের বিজনেস হিসেবে আমরা এখানে বলতেছি। ডেটা জিনিসটা আমাদের কাছে কম বেশি সবাই আমরা মোটামুটি পরিচিত। ডেটা 2 প্রকার হতে পারে, লজিক্যাল ডেটা, ফিজিক্যাল ডেটা। সাধারণত হার্ড কপিতে বা কি বলবো যে কাগজে কলমে যে ডেটাগুলো থাকে, এগুলোকে আমরা ফিজিক্যাল ডেটা বলতেছি। আর বিভিন্ন ডাটাবেস সিস্টেমের মধ্যে, রিলেশনাল ডাটাবেস বা বিভিন্ন সফটওয়্যারের ব্যাকএন্ড ডাটাবেসের মধ্যে যে ডাটা রয়ে গেছে, এটাকে আমরা লজিক্যাল ডাটা বলতেছি। অ্যাপ্লিকেশন, এটা মোটামুটি আমাদের সবার কাছে পরিচিত, যে এই সময় এই মডার্নে যে কোনো কোম্পানি বা যে কোনো বিজনেস অর্গানাইজেশন সাস্টেন করার জন্য তার কিছু অটোমেটেড সিস্টেম লাগে,
কিছু সফটওয়্যার সিস্টেম লাগে বা কিছু ইআরপি সিস্টেম লাগতে পারে, এগুলোকে আমরা জেনেরিক ওয়েতে অ্যাপ্লিকেশন বলতেছি। টেকনোলজি, যখনই আমি কোনো একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করবো যে সেখানে একাধিক অ্যাপ্লিকেশন সিস্টেম রান করতেছে, তো এই অ্যাপ্লিকেশন সিস্টেমগুলোকে হোস্ট করার জন্য বা ডিপ্লয় করার জন্য আমার একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার লাগে, কিছু সার্ভার সিস্টেম লাগে, এখানে কিছু নেটওয়ার্কিং ইকুইপমেন্ট লাগে বা এরকম ক্লাউড বেসড একটা এনভায়রনমেন্ট লাগতে পারে, এটাকে আমরা টেকনোলজি বলতেছি। তো সুতরাং আমরা এখানে ওই 4টা বড় বড় ফোকাস এরিয়াকে আমরা ডিফাইন করার চেষ্টা করলাম যে বিজনেস কি, ডাটা কি, অ্যাপ্লিকেশন কি, টেকনোলজি কি। আশা করি এই জিনিসগুলো আপনারা সবাই বুঝেছেন, মোটামুটি জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করলাম। এরপর আমরা চলে আসতেছি যে কেন আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচার দরকার। তো সেখানে আমি কিছু জিনিস একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম যে জিনিসটা বলা হয়েছে যে এটা একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের বিজনেস অপারেশনকে এফিসিয়েন্ট করবে। তো আসলে কোনো একটা প্রতিষ্ঠানের অপারেশন এফিসিয়েন্ট হচ্ছে কিনা সেটা কিভাবে বোঝা যাবে? যদি আমরা দেখতে পারি যে বিজনেস অপারেশন কন্ডাক্ট করার জন্য আগে যে পরিমাণ কস্ট দরকার পড়তো এখন তার চাইতে কস্ট কমানো সম্ভব হচ্ছে, তো এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠান আগের চাইতে এখন এফিসিয়েন্টলি রান করতেছে। ঠিক একইভাবে আমরা যদি ওই অর্গানাইজেশনের মধ্যে কিছু শেয়ার্ড ক্যাপাবিলিটি তৈরি করতে পারি, তো শেয়ার্ড ক্যাপাবিলিটির ব্যাপারটা কি হচ্ছে, যে যেমন আমি একটা এক্সাম্পল দিই যে কোনো একটা শেয়ার্ড সিস্টেম যেমন ই নথি, এখন কি হচ্ছে যে সব মন্ত্রণালয় বা সংস্থাগুলো তারা একটা সিঙ্গেল ই নথি সিস্টেম ব্যবহার করতেছে, যেটাকে আমরা একটা শেয়ার্ড সিস্টেম বলতে পারি। যদি এরকম না হয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় নিজের মতো করে ই নথি সিস্টেম তৈরি করতো, তাহলে সরকারের ব্যয় বাড়তো না কমতো? কি বলেন? অবশ্যই অনেক গুণ বেড়ে যাইতো। তো যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে আমরা যদি এরকম কিছু শেয়ার্ড ক্যাপাবিলিটি তৈরি করতে পারি বা শেয়ার্ড সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি, তো এটা নিশ্চিত ওই অর্গানাইজেশনের এটা হচ্ছে অপারেশনকে এটা এফিসিয়েন্ট করবে, তার কস্টকে কমায় আনবে। ঠিক একইভাবে চেঞ্জ ম্যানেজমেন্ট, দেখা যাবে চেঞ্জ ম্যানেজমেন্টের কষ্ট কমে আসবে। কারণ কি, আমরা বলেছিলাম যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা কাজ হচ্ছে বিজনেস, ডাটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি এগুলোর মধ্যে ম্যাপিং তৈরি করা। বিজনেসের সাথে ডেটার ম্যাপিং, ডেটার সাথে অ্যাপ্লিকেশনের ম্যাপিং, অ্যাপ্লিকেশনের সাথে টেকনোলজির ম্যাপিং। তো এই ম্যাপিং গুলো যখন করা হবে তখন চেঞ্জ ম্যানেজমেন্টের ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়তেছে সেটা আসলে রিয়ালাইজ করা সবার জন্য সহজ হবে। ফলে ওভারঅল তার ওই চেঞ্জ ম্যানেজমেন্টের কস্টটা কমে আসবে। এরপর আমরা বলতেছি যে কেন এন্টারপ্রাইজ আর্কিটেকচার দরকার, এটা আইটি অপারেশনসকে এফিসিয়েন্ট করবে। তো আইটি অপারেশনস এফিসিয়েন্ট করার অর্থ কি, ওই অর্গানাইজেশনের সফটওয়্যার বা অটোমেটেড সিস্টেম বা সফটওয়্যার বেস সিস্টেম গুলো রান করতে দেখা যাবে আগের চাইতে কস্ট কম লাগবে। তো ডেফিনেটলি এটা অবশ্যই ওই অর্গানাইজেশনের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। অর্থাৎ যদি বিজনেস, ডাটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি এগুলোর ম্যাপিং যদি আমার করা থাকে, তো তখন দেখা যাবে সফটওয়্যারের মধ্যে বিভিন্ন চেঞ্জ রিকোয়েস্ট ইমপ্লিমেন্ট করা সহজ হবে। এই চেঞ্জ রিকোয়েস্টের ইম্প্যাক্ট আসলে কোথায় কোথায় পড়তেছে, কোন রিকোয়ারমেন্ট, কোন টেস্ট কেসের মধ্যে এই চেঞ্জ রিকোয়েস্টটা যাবে, তো সেইগুলো আইডেন্টিফাই করা সহজ হবে। ফলে ওভারঅল আমরা বলতে পারি তার আইটি অপারেশনস কস্ট কমে আসবে। আর এই কস্ট কমে আসার অর্থই হচ্ছে তার আইটি অপারেশনসটা এফিসিয়েন্টলি রান করতেছে। একইভাবে এখানে আমরা সিকিউরিটির কথাও চিন্তা করতে পারি যে তার সিকিউরিটি এনশিওর করা সহজ হবে, যেহেতু এই ডাটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি এগুলোর সব ম্যাপিং আপনার কাছে আছে, তো সুতরাং তখন এগুলো সিকিউরিটি প্রপারলি এনশিওর করা সহজ হবে। এরপরে আমরা বলতেছি বেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, তার কিছু প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটি থাকে। তো আমি কি একটা জিনিসকে নিজে ইনহাউস তৈরি করব, নাকি এটা বাইরে থেকে কিনবো, নাকি এটা কাউকে আউটসোর্স করব, এই ডিসিশনটা নেওয়া আমার জন্য সহজ হবে। যেমন এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল বলতে পারি এই জিনিসটা বোঝার জন্য, যে আমরা সবাই কম বেশি জানি, জিনিসটা একটু সাধারণভাবে নিয়ে, যে এমবিআর এর মধ্যে ট্যাক্স এবং ভ্যাট দুইটা সেকশন আছে। তো এরকম একটা তথ্য আমাদের কাছে এসেছে যে এনবিআর এই ট্যাক্স এবং ভ্যাট উইং, দুইটা উইং এর জন্য আলাদাভাবে এসএপি নামে ইআরপি ইমপ্লিমেন্ট করেছে। একটু চিন্তা করি যে একই প্রতিষ্ঠানে দুইটা উইং এর জন্য আলাদা এসএপি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আমি একটু আগে বলেছিলাম এরকম ইন্টারন্যাশনাল সফটওয়্যারের কস্ট কিন্তু অনেক, ক্রোরস অফ বিডিটি। তো আমি যদি সরকারের ব্যয় সাশ্রয়ের দিকে চিন্তা করি, তাহলে এখানে একটা বেটার অ্যাপ্রোচ এরকম হতে পারতো যে একটু ব্রেনস্টর্ম করে, অ্যানালাইসিস করে বা এন্টারপ্রাইজ আর্কিটেকচারের কনসেপ্টগুলো অনুসরণ করে, যদি একই এই এনবিআর তাদের দুইটা উইংয়ে যদি এসএপি কে যদি সাধারণভাবে বা কমন ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতো, তাহলে সরকারের ব্যয় অনেক সাশ্রয় হতো, প্লাস আমরা হয়তো বলতে পারি যে অর্গানাইজেশনটা হয়তো এফিসিয়েন্টলি রান করা সম্ভব হতো। তো এই জন্য আমরা একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা রিটার্ন অন ইনভেস্টমেন্টের উপরে ভালোভাবে ইম্প্যাক্ট করতে পারে। এরপরে আমরা বলতেছি প্রকিউরমেন্টকে অপটিমাইজ করা, অর্থাৎ যখন আপনার কোনো লার্জ প্রকিউরমেন্টের দরকার পড়বে তখন আসলে এই ম্যাপিংটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যেটা বিজনেসের কোথায় ইম্প্যাক্ট করতেছে, এটা ডেটার কোথায় ইম্প্যাক্ট করতেছে, এটা অ্যাপ্লিকেশনের কোথায় ইম্প্যাক্ট করতেছে, কোথায় টেকনোলজিতে যে এটা ইম্প্যাক্ট করতেছে। তো
তো এই জিনিসগুলো আপনি যদি প্রকিউরমেন্ট স্টেজে আপনার কাছে যদি ম্যাপিংটা ক্লিয়ার থাকে, তখন আপনার জন্য এই প্রকিউরমেন্টের ডিসিশনগুলো নেওয়া বা প্রকিউরমেন্টটা এফিসিয়েন্টলি ম্যানেজ করা আপনার জন্য সহজ হবে। তো আমরা বটম লাইন কি বলতেছি, দ্য বেনিফিটস অফ এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইজ ডিরাইভড ফ্রম বেটার প্ল্যানিং, early visibility and informed decisions that results as an outcome when enterprise architecture is introduced. এই যে বেটার প্ল্যানিং, আর্লি ভিজিবিলিটি এবং ইনফর্মড ডিসিশন, এর জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এবং সেটাও এনবিআর কে নিয়ে। যেমন আপনারা সবাই জানেন, এবার কিন্তু এনবিআর এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কোনো আয়কর মেলা আয়োজন করে নাই। কারণ ছিল কি, যে আয়কর মেলা আয়োজন করলে এখানে লোক সমাগম বেশি হবে, এটা কোভিডের বিস্তারকে আরো বাড়ায় দিতে পারে। ভালো কথা, ভালো সিদ্ধান্ত। তো আমরা জনগণ হিসেবে আমরা আশা করেছিলাম যে ঠিক আছে, এনবিআর হয়তো আমাদেরকে এমন একটা অনলাইন রিটার্ন সাবমিট করার একটা প্রভিশন দিবে, যার কারণে আমার ওই আয়কর মেলাও যা দরকার পড়বে না, আমি বাসার থেকে বসে আমার রিটার্ন সাবমিট করতে পারবো। এটা কিন্তু আমরা আশা করেছিলাম, বা এনবিআর কিন্তু সে লক্ষ্যে কাজও করছিল। কিন্তু অক্টোবরের লাস্টের দিকে এসে হঠাৎ পেপারে আমরা নিউজ দেখলাম, এনবিআর বিবৃতি দিল যে না, এবছর আয়কর মেলা তো হচ্ছে না, এবং সাথে সাথে অনলাইনেও রিটার্ন সাবমিট করা যাবে না। এবং আমরা বাস্তবতা দেখেছি যে আসলে আমরা কেউই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারি না, এবং যারা রিটার্ন সাবমিট করতে চেয়েছে, বা যেমন আমিও রিটার্ন সাবমিট করেছি, তার জন্য আমাকে ওই আমার ট্যাক্স জোনে যেতে হয়েছে, সেখানে ভিড় ভাট্টা ঠেলে এবং ওই সবার সাথে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ায় শেষ দিকে আমাকে রিটার্নটা সাবমিট করতে হয়েছে। তো এটা এক্সাম্পল আমরা এইভাবে এখানে এই জন্য দিলাম যে যদি একটু কেয়ারফুলি একটু আগের থেকে প্ল্যান করা যেত, তাহলে কিন্তু এনবিআর এর পক্ষ থেকে এই কর মেলা উইথড্র করার সাথে সাথে অনলাইন রিটার্ন সাবমিট করার প্রভিশনটা দেওয়া কিন্তু সহজ হতো। তো বাস্তবে সমস্যা ছিল কোথায়? সমস্যা ছিল অনেক টাকা ব্যয় করে বিদেশি একটা কোম্পানিকে দিয়ে এরকম একটা সিস্টেম দাঁড় করানো হয়েছিল এনবিআর এর পক্ষ থেকে, যে সিটিজেনরা যেন রিটার্ন সাবমিট করতে পারে অনলাইনে। কিন্তু তাদের সাথে চুক্তির মেয়াদ থাকা শেষ হয়ে গেছিল এবং তাদের কাছ থেকে ফুল নলেজটা ট্রান্সফার করতে পারে নাই, যে কারণে দেখা গেছে এনবিআর এই সুবিধাটা সিটিজেনদেরকে দিতে পারে নাই। তো এই জন্যই আমি আবারও বলতেছি যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মূল ব্যাপারটা হচ্ছে বেটার প্ল্যানিং, আর্লি ভিজিবিলিটি এবং ইনফর্ম ডিসিশনস, যেটা আমরা একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলাম। তো আমার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এই স্লাইডে আপনারা দেখতেছেন যে আমরা একটু এন্টারপ্রাইজ আর্কিটেকচারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করতেছি। বাম পাশে একটা পিকচার দেখতেছেন, যেটাকে আমরা অ্যাজ ইজ বলতেছি। তো এখানে কেমন যেন সবকিছু একটু এলোমেলো বিশৃঙ্খল অবস্থায় দেখা যাচ্ছে। আবার ডান পাশে যে পিরামিডটা দেখতেছি, সেখানে সবকিছু খুব সুশৃঙ্খল ভাবে আছে। এই বাম পাশটা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, আর ডান পাশটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইমপ্লিমেন্টেশনের পরে বা এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়নের পরের একটা অর্গানাইজেশন অবস্থা হচ্ছে ডান পাশেরটা। তো আমরা বাম পাশের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন সিকিউরিটি, আমরা সিকিউরিটিটাকে একটু এক্সাম্পল দিই, যে এখানে সিকিউরিটিটা অন্যগুলোর সাথে অ্যালাইনমেন্টে নাই। তো এই অ্যালাইনমেন্টে না থাকার অর্থ কি? যে কোনো প্রতিষ্ঠানে একটা সাধারণ ধারণা আছে যে আমি যদি একটা ফায়ারওয়াল কিনতে পারি, তাহলে আমার এই প্রতিষ্ঠান ফুল সিকিউর হয়ে যাবে। আমি একটা কমন আন্ডারস্ট্যান্ডিং বললাম, যেটা বিজনেস পিপুলদের মধ্যে বা যে কোনো একটা সাধারণ শিক্ষিত লোকদের মধ্যে এরকম একটা কনসেপ্ট আজকাল কাজ করে, যে ঠিক আছে আমার প্রতিষ্ঠানের জন্য আমি যদি একটা ফায়ারওয়াল কিনতে পারি, তাহলে এই ফায়ারওয়াল দিয়ে আমার ফুল সিকিউরিটি এনশিওর করা সম্ভব। কিন্তু আজকের ভার্চুয়াল সেশনে আমরা যারা আছি, যারা আমরা আইটি বা তথ্য প্রযুক্তিতে জ্ঞান সম্পন্ন, আমরা সবাই জানি যে ফায়ারওয়াল দিয়ে শুধুমাত্র নেটওয়ার্ক রিলেটেড সিকিউরিটি এনশিওর করা সম্ভব। ওই প্রতিষ্ঠানের ডেটার যে সিকিউরিটি, অ্যাপ্লিকেশনের যে সিকিউরিটি, আদার যে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সিকিউরিটি, এগুলোর জন্য কিন্তু আমাকে আলাদা কিছু মেকানিজম বা আলাদা কিছু স্টেপ আমাকে নিতে হবে। তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে সিকিউরিটি আসলে অন্যগুলোর সাথে একটু মিস অ্যালাইনমেন্টে আছে। সাথে সাথে আমরা ম্যাপিংটাও চিন্তা করি যে ডাটার সাথে অ্যাপ্লিকেশনের ম্যাপিং নাই, এটার অর্থ নেই। অর্থাৎ ওই প্রতিষ্ঠান যেই সেট অফ ডাটা ম্যানেজ করতেছে, যেই সেট অফ ডাটা প্রডিউস করতেছে, তো সেই সেট অফ ডাটা সে ঠিক মতো ব্যবহার করতেছে না অ্যাপ্লিকেশন সিস্টেমে। যেমন আমরা একটা ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চিন্তা করতে পারি, যে কোনো একটা অফিস থেকে কিছু লোককে, কিছু কর্মকর্তাকে বাইরে ট্রেনিং এ পাঠানো হবে। তো এই সময় সাধারণত কি দরকার পড়ে, যে এই লোকটার আগামী 10 বা 15 বছর, গত 10 বা 15 বছর পিছনে সে কি কি ট্রেনিং করেছিল বা কোথায় কোথায় ট্রেনিং এ গিয়েছিল, এরকম একটা হিস্ট্রি কিন্তু আমাদের দরকার পড়ে। তো বর্তমানে আসলে কি দেখা যাচ্ছে, যে সরকারি বিভিন্ন দপ্তরে আসলে এরকম ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম নাই। ফলে যখন একটা কর্মকর্তাকে, যোগ্য কর্মকর্তাকে, যে আমি যোগ্য কর্মকর্তাকে বিদেশ ট্রেনিং এ পাঠাচ্ছি কিনা বা ঠিক কর্মকর্তা ঠিক ট্রেনিং এ যাচ্ছে কিনা, সেটা কিন্তু আইডেন্টিফাই করা সহজ হচ্ছে না। কারণ কি, ওরকম কোনো ট্রেনিং হিস্ট্রি ডাটাবেস নাই। তো শুধু যদি ওরকম একটা ট্রেনিং হিস্ট্রির ডাটাবেস থাকতো, ছোট একটা সিস্টেম থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা ডিসিশন নেওয়া ওই কোম্পানির টপ ম্যানেজমেন্টের জন্য বা ওই অফিসের কর্মকর্তার জন্য অনেক সহজ হতো। তো সেটাকে আমরা বাম পাশে দেখাচ্ছি যে এর বিভিন্ন ডেটা অ্যাপ্লিকেশন টেকনোলজি, এগুলো আসলে মিস অ্যালাইন্ড আছে। আর ডান পাশে এগুলো যে সুশৃঙ্খল ভাবে আছে,
তার কারণ হচ্ছে তার এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইমপ্লিমেন্টেড, সুতরাং তার বিজনেস অপারেশনগুলো আইডেন্টিফাই করা হয়েছে, তার কোর অপারেশন কোনগুলো, সাপোর্টিং ফাংশন কোনগুলো, তার এনাবলার ফাংশন কোনগুলো, এগুলো সব আইডেন্টিফাই করা আছে। এবং বিজনেসের সাথে ডাটার ম্যাপিংও তৈরি করা হয়েছে যে কোর ফাংশনের জন্য কোন কোন ডাটা তাকে ম্যানেজ করতে হবে, প্রডিউস করতে হবে, অ্যান্সিলিয়ারি বা সাপোর্ট ফাংশনের জন্য কোন কোন ডাটা তাকে প্রডিউস করতে হবে, ম্যানেজ করতে হবে, সেই ম্যাপিংটাও এখানে উপস্থিত। এই যে ডাটার ম্যাপিংটা উপস্থিত, কোন সেট অফ ডাটা কোন অ্যাপ্লিকেশনে ম্যানেজ হবে বা কোন অ্যাপ্লিকেশনের থ্রুতে ম্যানেজ করা হবে, সেটা হচ্ছে ডাটা টু অ্যাপ্লিকেশন ম্যাপিং। এরপরে আমি ধরে নিচ্ছি যে তার একাধিক অ্যাপ্লিকেশন দরকার পড়বে, সুতরাং কোন অ্যাপ্লিকেশন কোন সার্ভার সিস্টেমে যাচ্ছে বা কোন অ্যাপ্লিকেশন ক্লাউড সিস্টেমে যাচ্ছে বা কোথাও কোনটা ইনহাউস নেটওয়ার্কে ডিপ্লয় করা হচ্ছে, এর যে ম্যাপিং, অ্যাপ্লিকেশনের সাথে টেকনোলজি ম্যাপিং, এবং সাথে সাথে টেকনোলজির সাথে সিকিউরিটি। অর্থাৎ এই যে ডাটা অ্যাপ্লিকেশন টেকনোলজিকে আমি এখানে আলাদা করলাম, এদের প্রত্যেকের সিকিউরিটি এনশিওর করার জন্য আমি যথাযথ স্টেপ নিচ্ছি কিনা। তো সুতরাং ডান পাশটাকে আমরা একটা সুশৃঙ্খল সিস্টেম হিসেবে চিন্তা করব, যেখানে ওই অর্গানাইজেশনের এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা বাস্তবায়ন করা হয়েছে। তো এই পর্যায়ে এসে আমরা ছোট্ট আর একটা ভিডিওতে চলে যাব, খুব শর্ট একটা ভিডিও, যে আসলে কেন আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচার দরকার। তো আশা করি ভিডিওটা মানে আপনারা বুঝতে পারবেন বা একটু কেয়ারফুলি দেখবেন, তো দেখলে আশা করি বোঝা আমাদের জন্য সহজ হবে। Why enterprise architecture? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, ভিডিওর স্ক্রিন? জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিডিও কন্টিনিউ করতেছি। ছোট্ট একটা ভিডিও। Well, here's a reason. Michael works at our company. Now, because of new business demands, he is in need of specific data. But his data is spread out over different applications. Exclusively for Michael, a developer writes a program that'll get his data from applications A, B, and C and write it to an Excel file in Directory 1. That way, Michael will be able to read all the data in his spreadsheet and use it. Michael then realizes that he needs this on a daily basis. It would save a lot of time if the program ran automatically every day. Therefore, an infrastructure manager writes a batch job to set this up for him. Now, an application flow has been created, especially for Michael, which depends on a number of other applications. But Michael is not the only one who wants to improve his efficiency, so multiply this situation by a few thousand. We call this hairball architecture. Think of it as a huge hairball with fibers going in every possible direction. No one's keeping track of it, and no one has control over it. Now, imagine we have to replace a huge application because it's out of date and the supplier has said that in 2 years they'll stop the support. We have no idea what the application is connected to. It's an endless network of dependencies which were all created one at a time. And each connection made sense at the time, but the total is such a chaotic situation that it's impossible to change one aspect without damaging something else. Now that's where enterprise architecture comes in. We have to deal with the IT landscape in such a way that people have the freedom to create improvements and that there's always room for innovation. Architecture makes sure that our IT landscape is robust as well as flexible and efficient. This requires a process to keep things organized. For this reason, each new project needs a project start architecture. This is created by a project architect who is part of the project team. He or she writes a plan explaining how the total landscape will look when the project is complete. This plan includes the applications we've set up, what they do for the business, and the hardware they require. The project start architecture is evaluated by the architecture board. In this board, architects from every domain in our company work together and supervise the entire landscape. Summarized, enterprise architecture is about 3 things. We take a look at the existing situation. We have to develop and evaluate designs, and we create a sketch for the future so that everyone understands the direction we're heading. Architecture is about insight and knowledge. The world doesn't lend itself to being easily understood or pinned down in rules. There's no way we can know what the regulators are going to say to us 3 years from now.
But what we can do is make choices which will ensure that we will be flexible, robust, and efficient in the future. Because in the end, it's all about maintaining our ability to change. That's why enterprise architecture. তো আমরা শর্ট ভিডিওটা দেখলাম। তো আমি এখন আমার প্রেজেন্টেশনে আবার ফেরত যাচ্ছি। তো আমাদের প্রেজেন্টেশনের আর অল্প কিছু স্লাইড আছে, আমরা চেষ্টা করব 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রেজেন্টেশনটা ক্লোজ করা এবং এরপরে আমি কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। তো এখানে ইমপ্লিমেন্টেশন, আমরা যদি এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করতে পারি তার কিছু বেনিফিটের কথা এখানে বলা হচ্ছে। যেমন এখানে প্রথম বেনিফিটের কথা বলা হচ্ছে যে কোম্পানি যারা কর্মকর্তা থাকবে বা যারা এর সাথে ইনভলভ থাকবে তারা আসলে ওই কোম্পানির লং টার্ম গোল সম্পর্কে তারা সব অবহিত থাকবে, যেহেতু এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে ওই কোম্পানির কারেন্ট স্টেট এবং ফিউচার স্টেট দুইটাকে অ্যাড্রেস করা হচ্ছে। তো সুতরাং দেখা যাবে এর সাথে যারা জড়িত থাকবে বা কোম্পানির যারা কর্মকর্তা কর্মচারী তারা লং টার্ম গোল সম্পর্কে জানতে পারবে, যেটা তাদেরকে কোম্পানির কাজে উৎসাহিত করবে বা কোম্পানির বিভিন্ন অপারেশনে সাহায্য করতে। এরপরে দেখা যাবে ওই কোম্পানি যে উদ্যোগ বা ইনিশিয়েটিভ গুলো নেবে সেগুলো হচ্ছে মানে কৌশলগত হবে এবং সেগুলো হচ্ছে কস্টকে অপটিমাইজ করবে, এরকম বিভিন্ন সুবিধা সেখানে পাওয়া যাবে, প্লাস অ্যাজিলিটিও পাওয়া যাবে, যেটা আমরা কিছু স্লাইড আগে ব্যাখ্যা করেছিলাম। এরপরে আমরা গভর্নেন্স মেকানিজমের কথা বলেছিলাম যে এই যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়নের যে বিশাল কর্মযজ্ঞ, এটা যখন কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে চলতে থাকবে তখন সেখানে কিছু রোলস রেসপন্সিবিলিটি ডিফাইন করা ব্যাপার থাকবে, যে কে কোন কাজটা করবে, কার ঘাড়ে কোন দায়িত্বটা আসবে, কেউ যদি কোনো কাজটা করতে না পারে সেটা কার কাছে এসকালেট করা হবে বা কে সেটার বিকল্প হিসেবে কাজ করবে, যদি কোনো ইস্যু আসে সেই ইস্যুটা কোন লেভেল পর্যন্ত এসকালেট হবে, ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস ঠিক করা লাগবে, যেটাকে আমরা এখানে গভর্নেন্স মেকানিজম বলতেছি। তো সুতরাং এইটাও লাগবে। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি যে যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করতে যাব, তো সেখানে আমাদের বেশ কিছু স্টেপ বা সেখানে আমাদের বেশ কিছু স্টেপ মানে কি বলবো যে পদ্ধতি বা স্টেপ ফলো করা লাগবে। যেমন প্রথমে একটা ইনিশিয়েশন ফেজ থাকবে, এরপর একটা প্ল্যানিং ফেজ থাকবে, তারপর একটা এক্সিকিউশন বা ট্রান্সফরমেশন ফেজ থাকবে, এরপরে মনিটর অ্যান্ড মেইনটেনেন্স। তো ইনিশিয়েশন বলতে যে শুরুতে আর্লি প্ল্যানিং বা ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেওয়া, যে এরকম একটা জিনিস আমরা করতে যাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে ইনিশিয়েশন ফেজে থাকবে, প্লাস এর একটা গভর্নেন্স মেকানিজমও তৈরি করে রাখতে হবে, যেটা ইনিশিয়েশনের মধ্যে থাকবে। এরপর থাকবে প্ল্যানিং। তো প্ল্যানিং ফেজের মধ্যে মূলত কি থাকবে? প্ল্যানিং ফেজের মধ্যে মূলত তার যে মিশন, ভিশন এবং স্কোপ সেগুলো আইডেন্টিফাই করা, তার যে কারেন্ট আইটি যে এনভায়রনমেন্ট সেটাকে ডকুমেন্ট করা বা সেটাকে একটা কি বলবো সেটাকে একটা বর্ণনার মধ্যে নিয়ে আসা, ওই প্রতিষ্ঠানে যে ফিউচার আইটি এনভায়রনমেন্ট হবে তার রূপরেখাটা কি হবে সেটা ঠিক করা, এগুলো থাকবে প্ল্যানিং ফেজে। এরপর একটা এক্সিকিউশন বা ট্রান্সফরমেশন স্টেপ থাকবে, অর্থাৎ এই যে আমরা যেগুলো প্ল্যান করলাম সেই প্ল্যানগুলো যখন বাস্তবায়ন করা হবে, এই বাস্তবায়ন কার্যক্রমকে এখানে এক্সিকিউশন বা ট্রান্সফরমেশন বলা হচ্ছে। এবং এর একটা মনিটর বা মেইনটেনেন্স থাকবে, অর্থাৎ টপ ম্যানেজমেন্ট থেকে এর কিছু সুপারভিশন থাকবে, যে আসলে যে কাজগুলো যেভাবে প্ল্যান করা হচ্ছিল সেই কাজগুলো সেই প্ল্যান অনুসারে আগাচ্ছে কিনা, বা যদি কোনো কাজ, যদি কোনো মাইলস্টোন প্ল্যানের মধ্যে অ্যাচিভ করা না যায় তখন সেক্ষেত্রে কি করণীয়, কিভাবে এটাকে মিটিগেট করা যেতে পারে। তো সুতরাং এখানে আমরা একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ বললাম, যে কোনো অর্গানাইজেশন এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়ন করতে গেলে যে স্টেপগুলো ফলো করবে বা অনুসরণ করবে। এরপরে আমরা সাকসেসের রেসিপি একটু বলে দিচ্ছি, যে যেমন প্রথম রেসিপি আমরা কি বলতেছি যে আমাকে বড় আকারে প্ল্যান করতে হবে, কিন্তু আমরা শুরু করব ছোট হিসেবে। অর্থাৎ বড় আকারে প্ল্যান বলতে আমরা যেটা এখানে বুঝাচ্ছি সেটা হচ্ছে ওই কোম্পানির 10 থেকে 15 বছর পরে কি অবস্থা হবে, 10 বা 15 বছর পরে কোম্পানি নিজেকে কোথায় দেখতে চায় সেই জিনিসটা আমরা চিন্তা করতেছি। এই জন্য এটাকে প্ল্যান বিগ বলা হচ্ছে, যে আমরা বড় আকারে প্ল্যান করব কিন্তু শুরু করব ছোট হিসেবে। অর্থাৎ আমরা স্মল স্কেলে, আমরা ছোট আকারে কোনো একটা ইউজ কেস নিব, যে ইউজ কেসটা বাস্তবায়ন করা সহজ। এটার কারণ কি, যে যখন আমরা একটা ছোট ইউজ কেস নিব যেটা কম কস্টে বা যেটা কি বলবো কম পরিশ্রমে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, তো এরকম একটা জিনিস যদি এন্টারপ্রাইজ আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এটা ওই প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট বা অন্যান্যদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করাবে, না এই জিনিসটা কাজ করে বা এভাবে কাজ করা যেতে পারে। তো এই জন্য আমরা এখানে সাকসেস ফর রেসিপি বলতে আমরা যেটা বলতেছি যে আমরা প্ল্যান বড় করব কিন্তু শুরু করব ছোট ছোট স্টেপ দিয়ে। এরপরে বলা হচ্ছে যে এক্সিকিউটিভ স্পন্সরশিপ, অর্থাৎ টপ ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্ট থেকে, সিনিয়র ম্যানেজমেন্ট থেকে এই জিনিসটাকে রিকগনাইজ করা হবে যে না এরকম একটা কাজ চলতেছে বা এরকম একটা কাজ চলমান আছে, তারা এই জিনিসটাকে রিকগনাইজ করবে। এবং এই পুরো জিনিসটাকে কমিউনিকেশনের মধ্যে রাখা, অর্থাৎ যে কাজগুলো হচ্ছে, যে অ্যাচিভমেন্টগুলো হচ্ছে সেগুলো সবার কাছে, যারা ওই কোম্পানি কর্মকর্তা কর্মচারী সবার মধ্যে এই জিনিসগুলো শেয়ার করা এবং জিনিসটাকে উৎসাহিত করা। এরপরে আমরা বলতেছি যে এখানে বেশ কিছু চ্যালেঞ্জ থাকতে পারে।
তো চ্যালেঞ্জের বিষয়ে যেহেতু আজকে সময় প্রায় শেষ, আমি আর বিস্তারিত কিছু বলতেছি না। এখানে আপনারা দেখতেছেন যে টিপিক্যাল কিছু চ্যালেঞ্জের কথা বলা আছে, যে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে হয়তো সাপোর্ট ঠিক মতো নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে এটা বাধাগ্রস্ত হতে পারে। যেহেতু এই কনসেপ্টটা একটু নতুন, সুতরাং এক্ষেত্রে অনেক প্রশিক্ষণের দরকার পড়বে। তো সুতরাং প্রশিক্ষণ যদি কম হয় তো সেটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মতো। এখানে একটা প্যাশেন্সের দরকার পড়বে। আমি বলেছি যে এটা একটা মানে মাসের পর মাস লেগে যেতে পারে বা বছরের বেশি লেগে যেতে পারে পুরো একটা মিড সাইজ কোম্পানির জন্য তাদের এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়ন করতে। তো সুতরাং এখানে ধৈর্যের একটা ব্যাপার থাকবে। এছাড়া আরো কিছু টেকনোলজিক্যাল রিলেটেড চ্যালেঞ্জ এখানে আসতে পারে। এরপর আমরা বেস্ট প্র্যাকটিসের কথা বলতেছি। তো বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ওইটাই বলতেছি যে আসলে কোম্পানির উপর থেকে শুরু করে যারা একেবারে নিচ লেভেলে আছে সবারই আসলে সাপোর্ট বা সহযোগিতা দরকার, নতুবা আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের বেনিফিট আসলে রিয়ালাইজ করা খুব কঠিন। এবং যে কর্মযজ্ঞ হবে বা যে কাজগুলো করা হবে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়নের জন্য, তো এগুলো আসলে সবার মাঝে শেয়ার করা, সবাইকে এই জিনিসগুলো যে কাজ করা হচ্ছে তার যে বেনিফিট পাওয়া যাচ্ছে এগুলো সবার কাছে প্রচার করা কোম্পানির ভিতরের, যে সবাই যেন জানে, সবাই যেন বোঝে। তো এরকম কিছু বেস্ট প্র্যাকটিসের কথা আমরা এখানে বললাম। তো আমার প্রেজেন্টেশন মোটামুটি এই পর্যন্তই। তো এই অবস্থায় আমি অনুরোধ করব যে আপনাদের যদি ওরকম কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারেন, আমরা কোশ্চেনগুলো এখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এখানে অ্যাড্রেস করার চেষ্টা করব, তো সুতরাং বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে 10 বছর থেকে প্ল্যান করে একটা আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করবো আর কি, তো ইমপ্লিমেন্টেশনের যে মডেল বা স্ট্রাকচার এইটা আমরা পাবো কোথায়? এটার উপর তো নলেজেবল আসলে পার্সন দরকার আর কি। যদি কোনো একটা প্রতিষ্ঠানে এটা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আসলে আর্কিটেকচার এটা কি ওই যে আমরা যে আর্কিটেকচার গুলো দেখলাম টোগা বা লাইক দ্যাট, ওই আর্কিটেকচার গুলোকে ফলো করে ইমপ্লিমেন্ট করবো, ব্যাপারটা কি এরকম? জি জি জি, আমি আবারও বলি যে আমার প্রেজেন্টেশনের মধ্যে আমি মূলত যেটা বলার চেষ্টা করছি যে কোনো একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের যদি এন্টারপ্রাইজ আর্কিটেকচার যদি করতে হয় তাহলে তার কম্পোনেন্ট গুলো আসলে থাকবে, যেমন বিজনেস আর্কিটেকচার থাকবে, টেকনোলজি আর্কিটেকচার, ডেটা আর্কিটেকচার, এই জিনিসগুলো থাকবে। প্লাস এগুলো যে আমি করব, আমি আসলে এগুলো কোনো একটা ফ্রেমওয়ার্ককে অ্যাপ্লাই করব, যেমন টোগা ফ্রেমওয়ার্ক আমরা অ্যাপ্লাই করতেছি। তো এরকম ওখানে 3-4টা ফ্রেমওয়ার্ক এক্সাম্পল আমি দিয়েছিলাম। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে ওই প্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ আর্কিটেকচার যদি আমি ডিফাইন করতে চাই আমাকে কোনো একটা ফ্রেমওয়ার্কের সাহায্য নিতে হবে বা কোনো একটা ফ্রেমওয়ার্কের সাহায্যে আমাকে গাইডেড অ্যাপ্রোচে যেতে হবে। আরেকটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে আমার যদি আমি লেটস সে 20 বছর পরে আমি নতুন কোনো একটা প্রবলেম ফেস করলাম, আমি কি আর্কিটেকচারে কোশ্চেন করে সেই প্রবলেমের সমাধান পাবো? মানে আমি আর্কিটেকচারের কাছে কোনো কোশ্চেন করার কোনো সুযোগ আছে? না, ব্যাপারটা এরকম না। আমার এখন এটা সমাধান আমরা ধরে নিচ্ছি যে এই যে বিজনেস আর্কিটেকচার ডিফাইন করা, টেকনোলজি আর্কিটেকচার বা এন্টারপ্রাইজ আর্কিটেকচার, আমি ধরে নিচ্ছি যে ওই কোম্পানির মধ্যে একটা গ্রুপ অফ পিপলকে এই দায়িত্বটা দেওয়া হবে। আমি বলেছিলাম যে একটা গভর্নেন্স মেকানিজম লাগবে। তো সুতরাং মূল কাজগুলো কারা হবে, মূল যে টিমটা সেই টিমটাকে ডিফাইন করা হবে, সেই টিমের মধ্যে ছোট ছোট রেসপন্সিবিলিটি থাকবে। তো সুতরাং এই কি বলবো যে যখনই কোনো কোশ্চেন আসবে বা কেউ যদি কোনো কিছু বুঝতে চায় তাকে আসলে ওই সেট অফ পিপলের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে বুঝে আসলে অ্যান্সারটা নিতে হবে। আর এন্টারপ্রাইজ আর্কিটেকচারের যে ডকুমেন্টটা তৈরি হবে বা এর কি বলবো এর যে একটা রূপরেখা তৈরি হবে সেটা অবশ্যই ডকুমেন্ট আকারে বানাতে হবে। এখন এই ডকুমেন্টটা সবার কাছে আন্ডারস্ট্যান্ডেবল নাও হতে পারে, যে জন্য আসলে ডকুমেন্ট দেখা প্লাস যারা এটার সাথে মূলত কাজ করতেছে তাদের সাথে কথা বলে আসলে যে কোনো ইস্যু বা যে কোনো জিনিস না বুঝলে সেটাকে ক্ল্যারিফাই করতে হবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি অন্য কেউ কিছু বলতেন। আমাদের হাতে সময় খুব বেশি নাই, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আর না হলে আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের এই প্রেজেন্টেশনটা ক্লোজ করে দিব। সুমন কি আছেন? সুমন কুমার। তো ঠিক আছে, আমার মনে হচ্ছে আজকের প্রেজেন্টেশন এতটুকুই। তো আমার প্রেজেন্টেশন আমি এখানেই সমাপ্তি করতেছি। তো